হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তোর সাহস কিভাবে হয় আমার রুমে আসার? আপনাকে ডাকতে এসেছিলাম। বেয়াদব, মুখে মুখে আবার তর্ক করিস? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন রুম থেকে বেরিয়ে গাড়ির সামনে যা, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম। আর একটা কথা মনে রাখবি, আমার ঘরে আর কখনো আসবি না। কখন কি চুরি করে নিয়ে যাবি কে জানে, যত সব ছোট লোক কোথাকার। তো ওদের কাছে কি আর আছে, তো ওদের থেকে 1000 গুণ বেশি টাকার জিনিস তো আমার রুমে আছে। বিড়বিড় করে বললাম, যাচ্ছি ম্যাডাম। এই বলে চলে আসতে লাগলাম গাড়ির দিকে। একটু পর ম্যাডাম আসলো, বলে, এই ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি চল, কলেজের দেরি হয়ে যাচ্ছে। 30 মিনিট গাড়ি ড্রাইভ করার পর ম্যাডামের কলেজে আসলাম। ম্যাডাম চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। চলেন এবার পরিচয়টা দিয়ে দেই। আমি শুভ, আমার বাবা একজন বিজনেসম্যান, বাকিটা না হয় পরেই বললাম। আর আমি যার কাছে চর খেলাম সে হচ্ছে নবীর সরকারের একমাত্র মেয়ে লিজা সরকার। তার বাবাও বিজনেসম্যান, আর আমি এখন শুধুমাত্র লিজার গাড়ির ড্রাইভার। এবার বাস্তবে আসা যাক। আমি গাড়িতে উঠতেছিলাম, তখন কে যেন পিছন থেকে। এই যে স্যার, আপনি এখানে কি করছেন? আমি পিছনে তাকিয়ে দেখি মিস্টার জামিনুর। এই তো এখানে আসলাম, আপনি এখানে কি করেন? আমি আমার মেয়েকে ভর্তি করাতে এলাম। ও আচ্ছা, ভালো। জি স্যার। ওহ, আমাদের অফিসে কি খবর? শুনলাম এইবার নাকি অনেক লস হয়েছে, কিন্তু কেন? জানি না স্যার। আচ্ছা, কালকে একটা মিটিং ডাকবে সকাল 10টায়। ওকে স্যার। আচ্ছা, তাহলে এখন যান, আমি বিকেলে অফিসে যাবনি। এটা বলার পর মিস্টার জামিনুর চলে গেলেন এবং দেখলাম লিসা ম্যাডাম আসছে। আমি দরজা খুলে দিলাম। ম্যাডাম গাড়িতে বসলেন এবং বললেন, সামনে পার্কে নিয়ে চলো। কিছুক্ষণ পর পার্কের সামনে এসে দেখে জীবন বসে আছে। মনে হয় আজ লিসার সাথে ব্রেকআপ করে দিবে। কি এত জরুরি তলব পড়লো তোমার? আই এম সরি, আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না। কেন? তোমাকে অন্য একজন খুব ভালোবাসে, আর যদি আমি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমরা পথে বসে যাব। কে সে? আর কেনই বা পথে বসে যাবে তোমরা? আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এই বলে জীবন চলে গেল, আর ম্যাডাম কান্না করতে করতে গাড়ির কাছে চলে আসলো। গাড়িটা বাড়ির দিকে নিয়ে চলো। মনে হয় জীবনকে হালকা ডোজে কাবু করতে পারছি, না হলে তাদের তো পথে বসতে হতো। আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। এই বলে গাড়ি চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। ম্যাডাম তার ঘরে চলে গেলেন, আমিও বাসায় চলে আসতেছি। এমন সময় জীবন কল করলো। হ্যালো স্যার। জি, কোনো চিন্তা করো না, কন্ট্যাক্টটা তোমরাই পাবে। ধন্যবাদ স্যার। আপনারা হয়তো ভাবছেন কিসের কন্ট্রাক্ট, আবার কেই বা আমি। আমার পরিচয়টা পরের নায়িকার বান্ধবী বলবে। এখন আপনাদের কন্ট্রাক্টের ব্যাপারটা বলছি। আসলে হয়েছিল কি, কাল দুপুরে আমি দেখি আমার ভালোবাসার মানে লিজা জীবনের সাথে ডেটে গিয়েছিল। এরপর আমি আমার বন্ধু মেহেদিকে কল করি। হ্যাঁ দোস্ত, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছস? আমিও ভালো আছি। দোস্ত, আমাকে একজনের বায়োডাটা দেওয়া লাগবে। তো এই কারণে কল দিয়েছো? তো বল, কার? জীবন চৌধুরীর। দেখ, তোর ইমেইলে তার ছবি পাঠাই দিছি। ওকে দেখতেছি, 30 মিনিট পর কল করতেছি। আচ্ছা, একটু পর আবার কল দিলাম। কি কাজ হয়েছে? সে হচ্ছে মিস্টার রবিনের ছেলে। তারা 2 ভাই এবং এমএস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আর বড় কথা হচ্ছে, আমাদের কোম্পানির সাথে বড় একটা ডিল হতে চলেছে তাদের। এই ডিলের জন্য তার ব্যাংক থেকে 30 কোটি টাকা লোন নিয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করছিস কেন? আজ যদি তুই না থাকতি তবে আজ আমি বেকার হয়ে ঘরে পড়ে থাকতাম। আরে পিছনের কথা বাদ দে, আচ্ছা পরে কথা বলবো নি। নে এইবার কাজে মন দে।
আর তার নাম্বারটা কে দিব? 01975। ওকে বাই। আমি বাই বলে কেটে দিলাম এবং জীবনকে কল দিলাম। হ্যালো, কে বলছেন? আমি শুভ, তালুকদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। স্যার কেমন আছেন? আর কেনই বা আমাকে কল দিয়েছেন? ডিলের কাগজে কি কোনো সমস্যা আছে? না, ওইখানে কোনো সমস্যা নাই। সমস্যা আছে আপনার মাঝে। মানে? লিজাকে চাও না ডিলটা চাও? শোনো, তাহলে কালকে যদি তুমি লিজার সাথে ব্রেকআপ করে নাও তবে পরশুদিনের মধ্যে ডিলটা ডান হয়ে যাবে। আসলে আমি লিজাকে ভালোবাসি আর চাই তুমি লিজার জীবন থেকে সরে যাবে। আর যদি না যাও তবে ডিলটা আমরা অন্য কোম্পানিকে দিয়ে দিব। না স্যার, এই কাজটি করিয়েন না, তাহলে আমরা পথে বসে যাব। তাহলে লিজাকে ভুলে যাও। ঠিক আছে স্যার, ভুলে যাব। তো এর পরের কাহিনী তো আপনারা জানেন। আজ দুপুরের পর থেকে লিজাকে দেখতে না পেয়ে আবারও তার রুমের দিকে গেলাম। হঠাৎ আঙ্কেল ডাক দিল। শুভ, বাবা একটু গাড়িটা বের করো তো, লিজার কাজিন আসছে লন্ডন থেকে। ও আচ্ছা। আমি গাড়ি বের করে এয়ারপোর্টে গেলাম। ওখানে গিয়েই আমি যাকে দেখলাম, একটা মেয়ে এসছে। তাকে দেখেই আমি পুরাই অবাক। এ তো রিয়া, ও এখানে কেন? তখন হঠাৎ রিয়া যা বলে উঠলো তা শুনে আঙ্কেল তো পুরাই অবাক। কি রে রাজ, তুই এখানে? কিরে রিয়া, তুই কাকে রাজ বলে ডাকছিস? ওই তো গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে তাকে। আরে ও তো শুভ, আমার ড্রাইভার। আমি রিয়াকে দেখছি আর ভাবছি কি বলে কাটানো যায়। ঠিক তখনই রিয়া আমার কাছে এসে বলল, কি রে রাজ, আমাকে চিনছোস? কে আপনি? আর ভাগ্যটা ভালো, কারণ আমি লন্ডনে থাকতে ওখানে আমার নাম সবাইকে রাজ বলেছিলাম। এইসব এখন বাদ দে তো। শুভ, তুমি আমাকে অফিসে নামিয়ে দিয়ে রিয়া মামুনিকে নিয়ে বাসায় যাও। আচ্ছা আঙ্কেল, এই বলে গাড়ি চালাতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন রিয়া কে আর ও আমাকে কিভাবে চেনে। চলুন বলছি। আমি আমার গ্রাজুয়েশন লন্ডনে কমপ্লিট করি আর সেখানে থাকতে আমার রিয়ার সাথে বন্ধুত্ব হয় আর পরবর্তীতে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আঙ্কেল চলে এসেছে। ও আচ্ছা, আর রিয়া মামুনিকে কিন্তু সাবধানে নিয়ে যাবি। আচ্ছা আঙ্কেল, এই বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া বলে উঠল, এ রাজ, গাড়ি থামা। শাকচুন্নি, বল কি হয়েছে? আর একটু হলে তো আমার প্ল্যানটা তুই মাটি করে দিতি। কুত্তা, তুই আমাকে নাচিনার ভান করছিলি কেন? আর তুই গাড়ির ড্রাইভার মানে? তোদের কোম্পানি কি হইছে? তোমার বেস্ট প্রেমে পড়েছে, তাই এসব নাটক। কি? তো কার প্রেমে? আপনার কাজিনের প্রেমে। কি সত্যি? না, মিথ্যা। কিভাবে, কখন? সে কি কিছু জানে? না, এখনো বলি নাই। মামা, পুরো ঘটনাটা খুলে বলতো। এখন না। না, তুই এখনই বলবি। আচ্ছা বাবা, বলতেছি। তাড়াতাড়ি বল। আমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয় তখন আমি দেশে চলে আসি। এইটা তো জানি, পরে কি হয়েছে সেটা বল। তখন আমি বাবাকে বলে ঘুরতে যাই সিলেটে। পরে? আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা গাড়িতে গুলি করতেছে। এরপর? আমার কাছে একটা বন্দুক ছিল, আমি সেটা দিয়ে গুলি করি। তখন ওই লোকগুলা পালিয়ে যায়। মামা, তোমার কাছে বন্দুক কোথা থেকে আসলো? বাবা দিয়েছিল। জানোসই তো আমাদের কত শত্রুর অভাব নেই, কখন কোন বিপদ চলে আসে, তাই বাবা দিয়ে বলেছিল সব সময় যাতে আমার কাছে থাকে। ও আচ্ছা, তো তারা যাকে গুলি করেছিল সে কে ছিল? আপনার আঙ্কেল। পরে কি হয়েছিল? পরে আর কি, গিয়ে দেখি আঙ্কেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তাররা তাকে ওটিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে আঙ্কেল সুস্থ আছে। পরে? আঙ্কেলের কাছে যাই, তখন আমাকে দেখে বলে উঠল, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বাবা, তুমি আমার জীবন বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করলে। বলো তুমি কি চাও? আমি চাই আপনি এখন চুপ করে থাকুন আর বিশ্রাম করুন, আর কিছু না। পরে কি হলো? তখন আমি বাইরে চলে আসলাম। এসে
ওনার ম্যানেজারের সাথে কথা বলে বাইরে আসতে যাব, ঠিক তখনই কি তখনই? আমি একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম আর কষে একটা থাপ্পড়ও খেলাম। কে মারলো তোকে? লিজা। তখন লিজা কি বললো? তখন তোমার কাজিন বলল, ওই ছোট লোকের বাচ্চা, তুই কানা নাকি? চোখে দেখিস না? আমি তো তোর বোনকে থাপ্পড় দিতে যাব, ঠিক তখনই তার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। পুরাই পড়ি, চোখ দুটো টানা টানা, চোখগুলিতে পুরাই মায়ায় ভরপুর ছিল। মানে প্রথম দেখাতেই যাকে ভালোবেসে ফেললাম আর কি। তাই নাকি রে মামা? এরপর তুই আর কিছু বলেছিলি? না রে, সে যে আমাকে কখন বকে চলে গেছে আমি জানি না। আমার হুঁশ ফিরল একটা বাচ্চার কান্না শুনে। তখন কি তুই জানতি লিজাই যে আঙ্কেলের মেয়ে? না, আমি হাসপাতাল পুরোটাই খুঁজলাম, আর পেলাম না তাকে। তাই আমি হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে চলে আসলাম। তো তুই জানলি কি করে লিজা যে এখানে থাকে? তখনও জানতাম না। একদিন হঠাৎ লিজাকে শপিং মলে দেখতে পাই। সে গাড়ি নিয়ে শপিং মল থেকে চলে যাচ্ছিল। তারপর আমি তাকে ফলো করি। আর তখন তুই তার পিছন পিছন চলে আসছো আঙ্কেলের বাসায়, ঠিক বলেছি না? একদম ঠিক। পরে আমার বন্ধু মেহেদিকে কল করে বলি এই বাড়ির মালিকের সমস্ত তথ্য আমাকে দিতে। ও কিছুক্ষণ পর সব তথ্য দেয়। এরপর কি হলো? আমি শুনে তো পুরাই অবাক। এত নবীন সরকারের মেয়ে, মানে আমি যাকে ওই দিন বাঁচিয়েছিলাম, এবং এনার সাথে আমার আব্বুরও খুব ভালো খাতির। যখন এত ভালো খাতির হলো তাহলে তো তোর বাবাকে বলে বিয়ে করে ফেলতে পারতি। সেটা অবশ্য পারতাম, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা হয়তো পেতাম না। ও, তো পরে এই ড্রাইভারের চাকরি কি করে পেলি? তখন আমি আঙ্কেলকে কল করি। হ্যালো, কে বলছেন? জি, আমি শুভ। কোন শুভ? ওই দিন আপনাকে যে হাসপাতালে নিয়ে গেছিলাম। ও বাবা, তুমি ওই দিন আমাকে যে রেখে আসলে আর দেখতে গেলে না, আর তোমার কোনো নাম্বারও আমাকে দিয়ে আসলে না। আসলে আঙ্কেল এতদিন একটু ব্যস্ত ছিলাম, তাই তো আর কল দেওয়া হয়নি। তো আঙ্কেল এখন কেমন আছেন? এই তো আগের থেকে এখন অনেক সুস্থ আছি। তো বাবা, তুমি এখন কোথায় আছো? এই তো আঙ্কেল, ঢাকায়। তো সময় করে একদিন আমার বাসায় চলে আসো। এইটা শোনার জন্যই তো আপনাকে কল দিছি, মনে মনে বললাম। না আঙ্কেল। না বললে তো হবে না। আচ্ছা আঙ্কেল, বলেন কবে আসবো? কাল চলে এসো। আচ্ছা আঙ্কেল, বলে কলটা কেটে দিয়ে কতক্ষণ লুঙ্গি ডান্স দিলাম। তাই নাকি রে? তো একটু দে তো। কি দিমো? না কিছু না, পরে বল। পরে চলে গেলাম আঙ্কেলের বাসায়। গিয়ে আঙ্কেলের সাথে নিচে বসে গল্প করতেছিলাম। একটু পর দেখি উপর থেকে লিজা নামতেছে। তাকে এখন পুরাই পরীর মতো দেখাচ্ছিল। শাড়ি পরা ছিল, বলতে গেলে ওরা সেই লাগতেছিল তাকে। আমি তো দেখে আবার ক্রাশ খেলাম। থাক থাক, আর বলতে হবে না। আমি জানি লিজা কতটা সুন্দর। এসব বাদ দে, তুই ড্রাইভার হলি কিভাবে সেটা বল। আমি তো তাকে দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার হুঁশ ফিরল লিজার চিৎকারে। বাবা, এই ছোট লোকের বাচ্চাকে ভিতরে নিয়ে আসছে কি? কেন, কি হয়েছে? ওই দিন যে ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছিল, এটা সেই ছেলেটা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুই এখন উপরে যা, আমি এটার একটা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা বাবা। বলেই লিজা চলে যেতে লাগলো। ওর কথায় কিছু মনে করো না বাবা। না আঙ্কেল, কিছু মনে করিনি। তো বাবা, তুমি তো ব্যস্ত ছিলে কিসের জন্য? না মানে আঙ্কেল, একটা চাকরি খুঁজছিলাম আর কি। তো চাকরি টাকরি পাইছো? না আঙ্কেল, তবে নিশ্চয়ই হয়ে যাবে। আমি তো আপনার এখানে চাকরি করার জন্যই তো আসছি, বিড়বিড় করে বললাম। কি কিছু বললো নাকি? না আঙ্কেল, কিছু বলি নাই তো। আচ্ছা, তো তুমি কি কি কাজ পারো? সব কাজের বাড়ি। গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল। তবে কাল থেকে চলে এসো। কোথায়? কাজে। তুমি আমার মেয়ের গাড়ি চালাবে। আর তখন থেকে আমি
তোর দেমাগি বোনের ড্রাইভার হয়ে আছি। বুঝছি। এবার চল তাহলে, তা না হলে আমার রক্ষা নাই। ও আচ্ছা চল তাহলে। চল। আর আমাদের মধ্যে যা কথা হয়েছে তা কিন্তু কেউ যেন না জানে। আমাদের মধ্যে আবার কখন কথা হলো? বুঝছি, তুই অনেক চালাক হয়ে গেছস। তা তো আমি আগের থেকেই। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি লিজা বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামতেই, এই ছোট লোকের বাচ্চা, তুই এত দেরি করলো কেন আসতে? এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ সময় লাগে নাকি? না মানে ম্যাডাম, রাস্তায় অনেক জ্যাম তো তাই। আমি কথা শেষ না করতেই আবার দুইটা আমার গালে পড়লো। তুই আমার মুখে মুখে তর্ক করছিস বেয়াদব? তখনই রিয়া বলে উঠলো, লিজা তুই এইভাবে ওকে মারছিস কেন? না আপু, তুমি এইসব বুঝবে না। আচ্ছা বুঝলাম না, কিন্তু তুই আর কখনো যদি ওকে মারছস তাহলে তোর খবর আছে। কেন আপু, ওকে মারলে তোমার সমস্যা কি? সমস্যা যেটাই হোক, তোকে যা বলেছি তাই করবি। আচ্ছা আপু, তুমি যা বলবে তাই হবে। আর এখন ভিতরে চলো। আচ্ছা চল। এই বলে রিয়া আপু তার ব্যাগ গাড়ি থেকে নামাতে যাবে, তখনই লিজা বলে উঠলো, ওই ছোট লোকের বাচ্চা, আপুর ব্যাগ ভিতরে নিয়ে রাখ। আচ্ছা ম্যাডাম। এই বলে রিয়ার ব্যাগ ভিতরে নিয়ে রাখলাম এবং বাইরে চলে আসলাম। রিয়া বলল রাতে ঘুরতে যাবে, তাই ওই দিন আমি আর বাসায় যাই নাই। সন্ধ্যার সময় রিয়াকে ডাকতে গেলাম, কয়টার দিকে সে ঘুরতে যাবে। কিরে, কয়টার সময় ঘুরতে যাবি? ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। আর হ্যাঁ, আজকেই কিন্তু তোর ফার্স্ট ডেটিং। আর তুই গিয়ে লিজাকে ডেকে আন। আচ্ছা মামা, যাইতেছি। এই বলে চলে আসলাম লিজার রুমে। দরজা খোলা ছিল, তাই সোজা তার রুমে চলে যাই। গিয়ে আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি লিজার রুমে গিয়ে দেখি লিজা সেই সুন্দর করে সেজেছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে একটা শাড়ি পরেছে খয়েরি কালারের, সাথে ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, দেখতে জাস্ট ওয়াও। আমি তো লিজার দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আমি বলতে পারি না। আমার হুঁশ ফিরল লিজার ডাকে। কি রে, এইভাবে কি দেখতেছস? তোমাকে। কি বললি বেয়াদব? না ম্যাডাম, কই কিছু বলিনি তো। না, তুই আমাকে তুমি করে বলছো কেন? কোথা থেকে যেন রিয়া এসে লিজাকে থামিয়ে দিয়ে বলেছে, লিজা তুই থামবি? সারাদিন কি পাইছস? হ্যাঁ, যখনই দেখি তুই রাজের সাথে ঝগড়া করস। কি পাইছস তুই? হ্যাঁ আপু, এই রাজটা কি? সরি, ভুলে রাজ বলে ফেলেছি। তুই তো শুভর সাথে আর খারাপ ব্যবহার করবি না, বুঝছস? ও আমাদের বাড়ির চাকর, আমি ওর সাথে যা খুশি করব, তাতে তোমার কি? প্রথমত সে তোর থেকে অনেক বড়। আর আর কি আপু বলো? আমি পরিস্থিতির অবস্থা দেখে রিয়াকে বলে উঠলাম, রিয়া ম্যাডাম চলেন, দেরি হয়ে যাইতেছে তো। আচ্ছা তাহলে চল। লিজা তুই কি রেডি তো? জি আপু, রেডি। ওয়াও, তোকে খুব সুন্দর লাগতেছে। জানি তো, এবার চলো। আমি নিচে গিয়ে গাড়ির সামনে চলে গেলাম। তখন লিজা আসতেছে। আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হইতেছে ওপর থেকে পরি নামতেছে। তখনই রিয়া আমার কানের কাছে এসে বলল, শুধু ভাবিকে দেখলে হবে, আমাদের দিকেও তাকাতে হবে তো নাকি? কিছুটা লজ্জা পেয়ে বলে উঠলাম, দূর, তুইও না। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার চল। আমি গাড়িতে উঠে বসেছি। রিয়া আর লিজা পিছনে বসেছে। আমি গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি। কিছুক্ষণ পর রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়া ম্যাডাম কই যাবেন এখন? অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা শপিং মলে চল। আর হ্যাঁ, তুই আমারে ম্যাডাম বলে ডাকবি না, তুই করে ডাকবি। আচ্ছা ম্যাডাম। কি? সরি ম্যাডাম। আবারও? আচ্ছা, আর হবে না। একটা জিনিস খেয়াল করলাম, লিজা কেন জানি চুপচাপ বসে আছে। এই সময় কোথা থেকে একটা বুলেট এসে গাড়ির চাকায় লাগলো এবং গাড়িটা পুরোপুরি উল্টে গেল। আমি আমার বন্দুকটা নিয়ে কোনো রকমে গাড়ি থেকে বের হলাম। বের হয়ে দেখি কাউকে দেখা যাইতেছে না। তখন আমার বডিগার্ড আমার কাছে আসে। ওহ, বলতে ভুলে গেছিলাম, আমার বডিগার্ড সব সময় আমার আশেপাশেই থাকে।
আমি ওদের সাহায্য নিয়ে লিজা এবং রিয়াকে বের করলাম। দেখি লিজার মাথা অনেকখানি কেটে গেছে আর অনেক রক্ত পড়তেছে। অন্যদিকে রিয়ারও অবস্থা অনেক খারাপ। তাড়াতাড়ি আমি তাদের নিয়ে হাসপাতালে গেলাম। আমি চিৎকার করে ডাক্তারকে ডাকতেছি, ডাক্তার ডাক্তার। তখনই আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আম্মু আমার পাশে বসা, আর মনে হইতেছে আমি আমার বাসায়। তবুও শিওর হওয়ার জন্য আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আমি কোথায়? তুই বাসায়? আর তুই 3 দিন অজ্ঞান অবস্থায় ছিলি? কি? আমার কি এমন হয়েছিল? তুই যখন ছোট ছিলি তখন তোর মাথায় একটা আঘাত পাস, আর সেই আঘাতের উপর আবার আঘাত লাগার কারণে তুই সেন্সলেস হয়ে যাস। ও আচ্ছা, বুঝছি। আর লিজার কি অবস্থা? ও ভালো আছে। আর রিয়া? সেও ভালো আছে। তারা এখন কোথায়? ওদের বাসায়। আমি উঠতে যাব, তখনই আম্মু বলে উঠল, এখন উঠতে হবে না, এখন তুই রেস্ট নে। আচ্ছা। তখনই বাবার আগমন। আমার সুপারম্যান এখন কেমন আছে? ভালো আছি। তো বাবা, বৌমা কবে আমাদের বাড়িতে নিয়ে আসবি? খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো এবার ঘুম যাও। কালকে থেকে তাহলে আবার তো তোমাকে পটাতে যেতে হবে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, ঠিক আছে আব্বু। ছেলের এই অবস্থা, আর তুমি কিনা ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। আম্মু কোনো সমস্যা হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমি তো সব সময় তোমাদের জন্য দোয়া করি। এবার চলো, ছেলেটাকে একটু ঘুমাতে দাও। তখন আব্বু আম্মু চলে গেল। আমিও দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে আমার ফোনটা অন করতেই দেখি অনেক অনেক মেসেজ দিয়েছে। আমি সব মেসেজ চেক করে ফ্রেশ হয়ে নাস্তা করে লিজাদের বাড়িতে চলে গেলাম। তখনই আঙ্কেলকে দেখতে পেলাম। আঙ্কেল আমাকে দেখেই বলে উঠল, শুভ, কি খবর তোমার? আর তোমার ফোন বন্ধ ছিল কেন? ভালো আছি। লিজা আর রিয়ার কি খবর? ওরা ভালো আছে। বাবা, তোমার সাথে একটা কথা ছিল। জি আঙ্কেল, বলেন। আসলে বাবা, আমি চাইতেছি লিজাকে লন্ডনে পাঠিয়ে দিব। আর তুমি যদি রাজি থাকো, তাহলে তুমি যদি ওর সাথে যাইতা, তাহলে আমি একটু স্বস্তিতে থাকতে পারতাম আর কি। আমি তো মহা খুশি। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে আঙ্কেল, আপনি সকল ব্যবস্থা করেন, আর আমি গিয়ে রিয়া এবং লিজা ম্যাডামকে দেখে আসি। আচ্ছা, যাও। আমি প্রথমে রিয়ার রুমে গেলাম এবং বললাম, রিয়া আসতে পারি? রিয়া আমাকে দেখে আমাকে সোজা জড়িয়ে ধরলো আর বলল, এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, কিরে তুই কান্না করতেছিস কেন? আর আমি তো আমাদের বাসায় ছিলাম। তাহলে তুই আসিস নাই কেন এখানে? আমি অচেতন অবস্থায় ছিলাম, আর কালকেই আমার জ্ঞান ফিরেছে, আর আজ আমি তোর সামনে। ও আচ্ছা, তার ঠিকানাটা দিয়ে যাস নাই কেন? আরে এইসব কথা বাদ দে, এবার বল তোর ভাবি কোথায়? ওর রুম মনে হয়। আচ্ছা ভালো, তো আমি গিয়ে তোর ভাবির সাথে দেখা করে আসি। আচ্ছা চল তাহলে। তুই কই যাবি? ভাবির কাছে। কেন? একটু কাজ আছে। তো চল। আমি আর রিয়া লিজার রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম লিজা কলেজে যাওয়ার জন্য রেডি হইতেছে। লিজা প্রথমে আমাকে দেখে আমার কাছে এসলো। এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলছি আমার রুমে আসতে না, তাহলে আবার আসলি কেন? আসলে ম্যাডাম, আমি আপনাকে দেখতে আসছিলাম। ওই তোর কি সমস্যা বলতো? আমার আবার কি সমস্যা হবে? আর তুই কখন আসলি? শুভর সাথে। আর তুই শুভকে মারলি কেন? ওই ছোট লোকের বাচ্চাকে কতবার বলছি আমার রুমে আসতে না, তাও চলে এসেছে। যদি কিছু চুরি করে নিয়ে যায়? চুরি করে নিয়ে যাবে? তুমি হাসছো কেন? শুভ তোর ঘর থেকে চুরি করবে, তাই জন্য হাসি পেল আর কি। পরিস্থিতি বেগতিক দেখে আমি বলে উঠলাম, লিজা ম্যাডাম আচ্ছা আমি নিচে যাচ্ছি। আর রিয়া ম্যাডাম, আপনার সাথে আমার একটু কথা আছে, যদি নিচে আসতেন। আচ্ছা যা, তোকে আমি কেন মারছি তা তুই কখনো বুঝবি না। বুঝবি না আমি যে কতটা। থাক না কিছু কথা অজানা। আচ্ছা চল। বাইরে এসে রিয়াকে দিলাম এক ধমক। ওই তুই আমার বকতেছিস কেন? তোরে বকমা তো কি করবো, আর একটু হলে তো সব বলে দিতে। বলা তো দরকার, তুই কে সেটা ওকে বলা দরকার। আমি তো অপমান সহ্য করতে পারছি না। সেটা না হয় আমি বুঝতে পারছি, কিন্তু আর একটু হলেই তো।
আমাকে থামিয়ে রিয়া বলে উঠল, আচ্ছা বাদ দে এসব, তুই লিজাকে সব বলে দিস না কেন? আমি চাই লিজা যাতে আমাকে ভালোবাসে, আমার টাকা পয়সাকে নয়। আচ্ছা মাই কিউট শালি। তুই আর কি বানাবি আমাকে বল তো? তোকে আবার কি বানালাম? এই একবার বোন, একবার মামা, একবার শালি। তো তুই কোনটা হতে চাস? আমি চাই তোর বউ হতে। কই? কই কি? তুই একটু আগে কি বললি? বললাম তো তোর বোন হব আমি। ও আচ্ছা। কি আচ্ছা? বোন হবে ভালো কথা, কিন্তু আমি তোকে আমার সম্পত্তির ভাগ দিব না। এইটা শুনে রিয়া আমাকে মায়ের দিতে লাগলো আর বলল, তোর সম্পত্তির ভাগ কে চাইছে বল? আমি তোর মতন এত খারাপ না, বুঝলি? আইসে রে আমার ভালো মানুষটা রে। তখনই লিজা নিজ থেকে নামতাছে আর বলতাছে, রিয়া আপু চলো না আমাদের কলেজে, এখানে থেকে কি করবা? প্লিজ চলো না আপু, না করো না। আচ্ছা রিয়া ম্যাডাম আপনি চলেন, আমি না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা আমি 2 মিনিটে আসছি। আমি গাড়িতে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া আর লিজা আসছিল। রিয়া আগে আগে আসলো আর লিজা রিয়ার পিছু পিছু। আর আমি লিজাকে দেখে তো পুরাই অবাক, কারণ তাকে দেখতে জাস্ট ওয়াও লাগতেছে। আমি এক দৃষ্টিতে তাকে দেখতেছি। তখনই রিয়া আমার কাছে এসে বলল, ভাই আমার ভাবির দিকে আর তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে তো। আমি তো পুরো ভেড়া চাকা খেয়ে বলে উঠলাম, কই না 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 না, কি দেখলাম? ভাই আর তোতলাতে হবে না, আমি বুঝি সব বুঝি। কি এখন কি তুই আমার সাথে ঝগড়া করবি? না ভাই না, আমি কি তোর সাথে ঝগড়া করতে পারি? কি রে ছোট লোকের বাচ্চা, কি এত কথা বলতেছস? আমার কিন্তু দেরি হয়ে যাইতাছে। আচ্ছা চলেন। আমি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা রিয়ার কলেজে চলে আসলাম। রিয়া আর লিজা নিচে নেমে গেল। তখনই দেখলাম একটা মেয়ে এইদিকে আসছে। ও তো জান্নাত, ওইখানে কি করতেছে? তখনই জান্নাত আমার কাছে আসলো আর বলতে লাগলো, রাজ তুই এখানে? আমি তোদের বাড়িতে গিয়ে শুনলাম তুই নাকি এখনো দেশে ফিরে আসস নাই। জি, কে আপনি? আর আপনি আমাকে রাজ বলছেন কেন? কি তুই এসব কি বলছস? আমি জান্নাত, তোর জান্নাত। আরে জান্নাত তুই এখানে কি করস? এই তো আমি হলাম এই কলেজের টিচার। কবে থেকে? আজই জয়েন ডেট। আবার তুই টিচার হলি? ও আচ্ছা ভালো, তো কেমন আছিস তুই? তখনই আমি বলে উঠলাম, রিয়া ম্যাডাম আঙ্কেল কল করেছিল, অফিসে যেতে বলেছে আর বলেছে আপনাকেও সাথে নিয়ে যেতে। মিথ্যে বললাম এইখান থেকে সরানোর জন্য। ও আচ্ছা চল তাহলে। আর জান্নাত পরে কথা হবে কেমন? এই রাজ তুই রিয়াকে ম্যাডাম বলছিস কেন? এইদিকে তো লিজা একটু পর পর এক এক দিকে তাকাচ্ছে। সে তো কিছুই বুঝতে পারতেছে না। লিজার এই অবস্থা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। আমি খুব কষ্টে আমার হাসি আটকিয়ে রাখলাম। আরে ও রাজ হতে যাবে কেন? ও তো আমার বোন, মানে নিজার ড্রাইভার। জান্নাত মনে হয় রিয়ার কথা শুনে আকাশ থেকে পড়ল। কি তুই কি ফাজলামো করতেছস আমার সাথে? আরে না, তোকে আমি পরে সব বুঝিয়ে বলবো, এখন আসি। জান্নাত কিছু বলতে যাবে তখনই রিয়া গাড়িতে উঠে গেল। জান্নাত আর কিছুই বলতে পারলো না। এরপর আমি গাড়িটা স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করলাম। আর এইদিকে লিজা জান্নাতকে জিজ্ঞাসা করতেছে, ম্যাডাম আপনি কি শুভকে আগের থেকে চেনেন? শুভটা আবার কে? আপনি যাকে রাজ ভেবেছিলেন। আমি ভাবছি না, আমি 100% শিওর ওই রাজ। কিভাবে শিওর হলেন? তখনই ঘন্টা পড়ে গেল আর জান্নাত বলে উঠল, আমরা এই নিয়ে ছুটির পর কথা বলতেছি, আর তুমি কিন্তু রাজ বা শুভ যেই হোক তাকে কিছু বলবে না। ওকে ম্যাম। এবার ক্লাসে চলো। এই বলে তারা ক্লাসে যাচ্ছিল। আর ওইদিকে শুভ কিছু দূরে যাওয়ার পর রিয়াকে বলে উঠল,
ধন্যবাদ দোস্ত। কেন? চল আগে আমরা পার্কে গিয়ে বসি। আঙ্কেল না তার অফিসে যেতে বলেছে? আগে চল, পরে বলছি। আচ্ছা চল তাহলে। কিছুক্ষণ পর আমরা পার্কে চলে আসলাম। তখনই রিয়া আবার বলে উঠল, এবার তো বল। আচ্ছা বলতাছি, তখন মিথ্যা বলেছিলাম ওইখান থেকে আসার জন্য। তা না হলে তুই তো জান্নাত আমার পেটের সব কথা বের করে ফেলতো। তুই তো জান্নাতকে চিনস। তা ঠিক বলছস, কিন্তু তুই আমারে ধন্যবাদ দিছিস কেন সেটা তো বুঝলাম না। ওইখানে কথা ঘোরানোর জন্য। ও বুঝছি। কিন্তু আমি তো একটা কথা বুঝতেছি না। কি বুঝতে পারতেছিস না রে? আচ্ছা রিয়া জান্নাতের পরিবারের সবাই না লন্ডনে থাকে? হ্যাঁ ঠিকই তো। তো জান্নাত এখানে কি করে? তা তো বলতে পারি না। আচ্ছা তুই একটা কাজ করতে পারবি? কি কাজ রে? তুই আজ বিকেলে জান্নাতের সাথে মিট কর আর জানার চেষ্টা কর। আচ্ছা করতেছি। তো কি এখন এইখানেই বসে থাকবি না একটু হাঁটবি? আচ্ছা চল ওই দিকটায় যাই। তুই তো ফুচকা পছন্দ করস। সেটা আর বলতে। তারা চলে গেল ফুচকা খেতে, আর তারা জমিয়ে আড্ডা দিতেছে। অন্যদিকে লিজার কলেজ ছুটি হওয়ার পর লিজা আর জান্নাত ক্যান্টিনে বসে কথা বলতেছে। আচ্ছা লিজা, রাস ওরবে শুভ তোমাদের বাসায় কতদিন থেকে আছে? এই তো 6 মাস। ও আচ্ছা, তো এই 6 মাসে শুভর ব্যবহারে কি কিছু লক্ষ্য করছো? না, তেমন কিছু লক্ষ্য করি নাই তো। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এই রাসটা কে আর ওর সাথে আপনার কি সম্পর্ক? কি এখনই কি বলতে হবে? ম্যাম এখন বললেই ভালো হতো। আচ্ছা বলছি। আসলে রাস আর কেউ না, রাস হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। সে লন্ডনে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সারা বিশ্বে প্রায় 50টি দেশে তাদের কোম্পানির শাখা রয়েছে। বলতে গেলে বাংলাদেশের টপ 5 ধনীদের মধ্যে রাজদের নাম আছে। এখন আসি তাদের বাড়ির দিকে। তাদের বাড়ি তো যেন বাড়ি না, পুরো একটা রাজপ্রাসাদ। সেখানে তার বাবা মা এবং ভাই থাকে। তার বোন লন্ডনে সেটেল। লন্ডনের শাখাটা তার দুলাভাই চালায়। ও তাহলে রাজরা এত বড় লোক? তো আপনি রাজকে কিভাবে চেনেন? আমি, রাজ আর রিয়া, আমরা 3 জনই একই সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমরা 3 জনই খুব ভালো বন্ধু। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি রাজকে খুব ভালোবাসি। তার জন্যই আমার বাংলাদেশে আসা। মানে আপনি কি বাংলাদেশি না? কিন্তু আমার বাবা মা সবাই লন্ডনে থাকে, আর আমিও তাদের সাথে লন্ডনে থাকি। ও আচ্ছা ম্যাম, আরেকটা বিষয়। কি? আপনি আমার ড্রাইভার উর্ফে শুভকে রাজপুরে ডাকছিলেন কেন? কারণ আমার মনে হচ্ছিল ওই ছেলেটাই রাজ। তার মুখটাও আমি ভালো করে দেখতে পাইনি। ও আচ্ছা। তারা এই আরো কিছুক্ষণ কথা বলতেছিল। আমি আর রিয়া ঘোরাঘুরি করে আবারও কলেজ ক্যাম্পাসে চলে আসলাম। তখনই রিয়া লিজাকে কল করলো। হ্যালো আপু, বলো। কি রে, তুই কই? এই তো আমি আর তোমার বেস্ট ফ্রেন্ড উর্ফে জান্নাত ম্যাডামের সাথে ক্যান্টিনে আছি। তোরা থাক, আমি আসতেছি। এই বলে রিয়া কলটা কেটে লিজাদের কাছে চলে গেল। তো ওখানে গিয়েই জান্নাতকে বলতে লাগলো, সরি রে, তখন তাড়াহুড়োতে ছিলাম, তাই তোর সাথে কথা বলতে পারিনি। প্লিজ রাগ করিস না। আরে কিসের রাগ? আমি তো কোনো রাগ করিনি। ও তাহলে তো ভালোই। আচ্ছা চল। কোথায় যাবো? কেন, আমাদের বাসায় আজ সারাদিন গল্প করবো। আজ যাবো না রে, পরে একদিন যাবো। লিজা, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি তোমার ম্যামকে নিয়ে আসতেছি। আচ্ছা। এই বলে লিজা চলে গেল গাড়ির দিকে। জান্নাত, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। খুবই গুরুত্বপূর্ণ কথা, মানে রাজের বিষয়। রাজের বিষয় মানে?
তা আমি বাসায় গিয়ে বলবো। আর প্লিজ তুই গাড়িতে গিয়ে ড্রাইভারকে তুই কোনো কথা বলবি না। ঠিক আছে, কিন্তু কেন? কারণ শুভই রাজ। কি 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 বলছস তুই? আর বাকিটা না হয় বাসায় গিয়ে বলি। আচ্ছা চল। এই বলে জান্নাত আর রিয়া গাড়িতে গিয়ে বসলো। জান্নাত তো একদিনে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কোনো এক আসামি, আর সে যদি আমার থেকে চোখ সরিয়ে নেয় আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাব। এভাবে গাড়ি চালাতে চালাতে লিজাদের বাড়িতে চলে আসলাম। এরপর লিজা চলে গেল তার রুমে, আর রিয়া জান্নাত তাদের রুমে, আমাকেও নিয়ে গেল তাদের সাথে। এরপর A to Z সবকিছু বললাম, কেন আমি এখানে এসেছি, কতদিন ধরে এসেছি, এই সব আর কি। আমাদের কথা শুনে জান্নাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে আর কোনো কথা বলতে পারছে না। প্রায় 10 মিনিট পর জান্নাত বলে উঠল, রাজ, কি? রিয়া যা বলছে তা কি সত্যি? কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি। আমি তো সেই দিন তোকে বলেছিলাম আমি শুধু তোকে আমার বন্ধু ভাবি, আর কিছুই না। আমার মাঝে কিসের কমতি আছে? কোনো কিছুই নাই। তুই দেখতে সুন্দর, তোর বাবার অনেক টাকা আছে, তবুও আমি তোকে শুধুমাত্র আমার বন্ধু ভেবেছি, আর আজীবন আমি তোকে আমার বন্ধুই ভাববো। বুঝছি। তো বুঝলে ভালো। খুব ভালোবাসো ওকে, নিজের চাইতেও বেশি। দোয়া করি তোদের ভালোবাসা যাতে পূর্ণতা পাক। আসি রে, খুব ভালো থাকিস। এই বলে জান্নাত কান্না করতে করতে চলে গেল। তার চলে যাওয়া একজন দেখেছিল, আর সে আর কেউই নয়, সে হলো লিজা। লিজা জান্নাতকে দেখে বলে উঠল, ম্যাম আপনি কান্না করতেছেন কেন? না তেমন কিছু না। কি হয়েছে ম্যাম, বলেন প্লিজ। জান্নাত রাগান্বিত হয়ে বলে উঠল, বলছি না কিছুই হয় নাই। এটা বলেই চলে গেল। আর লিজা জান্নাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এরপরে লিজা রিয়ার রুমে গিয়ে দেখে আমি আর রিয়া কথা বলতেছিলাম। আমাদের কথা বলা দেখে লিজা তো অগ্নি দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়া লিজাকে দেখে বলে উঠল, কি রে, কিছু বলবি নাকি? ম্যামের কি হয়েছে, কান্না করতেছে কেন? তেমন কিছু না। ওই ছোট লোকের বাচ্চা, তুই এইখানে কি করতেছস? ম্যাডাম, আসলে রিয়া ম্যাডাম আমাকে ডাকছিল, তাই আসছিলাম আর কি। এখন কাজ শেষ হয়েছে? জি ম্যাডাম, হয়েছে। তো এখানে কি করতেছস? এই তো যাচ্ছি ম্যাডাম। যা তো, দাঁড়িয়ে আছিস কেন? আমি চলে যেতে লাগলাম, তখনই লিজা বলে উঠল, এই শুভ, তোর 7 দিনের ছুটি। কেন ম্যাডাম? এই 7 দিন তোর কোনো কাজ নেই, তাই। ম্যাডাম, এতদিন আসলে আপনারা তো বোঝেনি, নিজের ভালোবাসার মানুষকে এতদিন না দেখে থাকতে হবে। তোকে 7 দিন ছুটি দিয়েছি, আর 7 দিন তোরে যাতে না দেখি। আচ্ছা ম্যাডাম, আমি চলে আসলাম। গাড়িতে উঠলাম, তখনই আমার এক বন্ধু কল দিয়েছে। কি খবর তোর? দোস্ত, আজ সন্ধ্যায় একটা পার্টি আছে, অনেকদিন তো হলো আমরা কোনো আড্ডা দেই না। ও আচ্ছা, বুঝতে পারছি। তো কোথায় আসবো? এরপর রাজু ঠিকানা দিল। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় রাজুদের দেওয়া ঠিকানায় চলে গেলাম। ওখানে গিয়ে দেখি সব বন্ধুরা আগে থেকেই হাজির। কি রে দোস্ত, কি খবর তোদের, কেমন আছিস তোরা? বন্ধুরা সবাই একসাথে বলল, এই তো ভালো আছি। তুই তো আমাদের পুরো বলে গেছিস, এবার বল বাবের কি খবর? আমাদের সাথে তো এখনো মিট করালি না। সময় হোক, ঠিক দেখা করাবো। তা না হয় করাবি। বলতো আমরা এখানে কেন এসেছি? কেন আবার আড্ডা দিতে? আরে না, আমরা এখানে এসেছি আমাদের নতুন ভাবিকে দেখতে। মানে হলো কি, আমাদের দোস্তের বিয়ে কয়েকদিন পর। কি, রাজুর বিয়ে নাকি? ভাই। তো আগে বলছিসনি কেন? হঠাৎ করে বিয়ে ঠিক করছে, আর মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, তাই তোর আর সিফাতরে এখানে এনেছি তোদের ভাবিকে দেখাতে। তাই নাকি মামা? মামা। তো রাজু, আমাদের ভাবি একা আসবে নাকি তার সাথে আরো কেউ আসবে? তার সাথে তার আরো 2 বান্ধবী আসবে। ও আচ্ছা, তো কখন আসবে?
তখনই রেস্টুরেন্টে 3টা মেয়ে ঢুকলো। ওই তো এসে গেছে। রাজু ভাই, এখানে তো আমি 3টা পরে দেখতেছি, আমাদের ভাবি কই? ওই তো আসলে দেখা মনে। তখনই আমার একটা কল আসলো। আমি ওইখান থেকে একটু সাইডে চলে গেলাম, আর এইদিকে 3টে মেয়ে হাজির। তারা রাজু আর সিফাতের সাথে কথা বলতেছে। আমার কথা বলার শেষে আমি আবার ওদের কাছে গিয়েই বলতে শুরু করলাম, কে তোরা আমাকে ছাড়া কথা বলা শুরু করে দিলি? না রে, তোকে ছাড়া আমি কি কখনো কিছু করেছি? তোকে দেখাও বলি তো ওকে এখানে আসতে বলেছি। তো বল, কোনটা আমার ভাবি? আমি তো মেয়ে 3টার দিকে তাকে পুরাই হয়ে গেছি। লিজা লিজা এখানে কি করছে? আর এরা তো জুই আর মেঘা। জুইটা একটু অহংকারী টাইপের, কিন্তু মেঘা খুব ভালো মনের। মেঘার মনে কোনো অহংকার নেই। তখনই রাজু বলল, এই তুই নি, নাম হলো মেঘা। দেখ তোর পছন্দ হয় কিনা, আর বল আমাদের কেমন মানাবে। আর এইদিকে লিজা আমাকে দেখে বলে উঠল, ওই ছোটলোকের বাচ্চা, তুই এইখানে কি করছস? আর তোকে এই রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে কে? যত সব ছোট লোক। ছি রাজু ভাইয়া, এই ড্রাইভার তোমার বন্ধু। আপনারা কাকে ছোট লোক বলছেন জানেন? ওকে, আর ও চাইলে কি করতে পারে? আমি সিফাতকে চুপ করতে বললাম। তখন মেঘা বলল, আরে শুভ ভাইয়া, আপনি এইখানে? এই তো রাজুর সাথে এসেছি। মামা, আমি তো কিছুই বুঝতাছি না। তোকে সব বুঝিয়ে বলবো নি পরে। এরপর লিজা যা বলল তা শুনে সিফাত আর রাজু তো মাথা পুরাই গরম হয়ে গেল। লিজা বলল, এই ছোট লোক, তুই কি বুঝিয়ে দিবি? আর মেঘা, তুইও নাকি ফালতু পোলারই পছন্দ করছস? আমার ড্রাইভারকে তারা বন্ধু বানাইছে? ছি। সিফাত এই কথাগুলো শুনে রাগান্বিত কণ্ঠে লিজাকে বলে উঠল, এই মেয়ে, এই তুমি কাকে কি বলছো? তোমার বাবার কি আছে? জানো আমি কার কি লাগি? রাজুকে, আর বিশেষ করে শুভকে। তোরা তো ছোট লোক, আর কি আছে তোদের পরিচয়? শুনি তো। আমি এস এ গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, আর রাজু সে হলো আর এম গ্রুপ কোম্পানির মালিক, এবং শুভ হলো। আমি সিফাতকে থামিয়ে দিয়ে বললাম, আর আমি হলাম আপনার গাড়ির ড্রাইভার। বলে রাখা ভালো, আপনাদের কোম্পানি ছাড়া বিশ্বের টপ 10টি কোম্পানির মধ্যে 4 নম্বরে আছে, আর বাংলাদেশে 1 নম্বর স্থানে আছে। সিফাত ও রাজুদের কোম্পানি বিশ্বে 5 নম্বর এবং 6 নম্বরে, এবং বাংলাদেশে 2 থেকে 3 নম্বরে আছে। আর সেখানে লিজাদের কোম্পানি বাংলাদেশে 15 নম্বর স্থানে আছে। সিফাতকে ইশারায় বোঝালাম চুপ থাকতে। সে আমার কথা না শুনে তাও বলতে লাগলো, আপনারা তো অহংকার কিসের? আপনি কোথায় আর আমরা কোথায়? সিফাতের এই কথা শুনে লিজা রাগে ঘচঘচ করতে করতে বলল, মেঘা, থাক তুই এদের মাঝে, আমি চলে যাইতেছি। এটা বলেই লিজা চলে গেল ওইখান থেকে। তখন মেঘা বলল, দেবরেরা রাগ করে না, ও একটু অহংকারী টাইপের, তার কথাই কিছু মনে করবেন না। আচ্ছা ভাবি। রাজু মামা, যাই বলিস, আমাদের ভাবিটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, আর আমরা চাই তুই অতি তাড়াতাড়ি আমাদের ভাবিকে এনে দিবি। আমাদের কথা শুনে মেঘা অনেকটা লজ্জা পেল, এবং লজ্জা পেয়ে লাল নীল সবুজ হয়ে গেছে। আমি খেয়াল করলাম জুই একটা ম্যাগাজিন দেখতেছে, তাও আবার এক দৃষ্টিতে, আর সিফা তো বারবার জুইয়ের দিকে তাকাইতেছে। মেঘাও তো খেয়াল করে বলে উঠল, কি রে, তুই এইখানেও ম্যাগাজিন দেখতেছস? জুই তখন আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি কে? আপনার আসল পরিচয় কি? আমি শুভ, আর আমি আপনাদের বান্ধবী মানে লিজা ম্যাডামের ড্রাইভার। সত্য কথা বলেন। আমি তো সত্য কথাই বলছি। তাহলে এটা কি? কোথায়? ম্যাগাজিনটা এগিয়ে দিয়ে বলল, এটা কে? আমি দেখে তো পুরাই অবাক। এইখানে তো আমার ছবি এবং আমাদের কোম্পানির নাম, তাও আবার সবার প্রথমে। ভালো করে দেখার পর বুঝলাম এইটা তো বাংলাদেশের টপ 10-এ থাকা কোম্পানি গুলোর নতুন মালিকের ছবি দেওয়া, আর সেখানে আমার নাম দেওয়া, এক এস তালুকদার। সিফাত আমার
চুপ থাকা দেখে ম্যাগাজিনটা নিয়ে নিল। তা দেখে বলে উঠল, দোস্ত সব বলেতে, আর লিজা তো এখানে নাই, কিছু হবে না। কি বলবে আমি একটু শুনি। আচ্ছা বলতাছি, তবে একটা শর্ত আছে। লিজা যাতে না জানতে পারে আমি কে আর কি আমার পরিচয়। জুই আর মেঘা একসাথে বলে উঠল, আচ্ছা লিজা, কিছুই জানতে পারবে না। আচ্ছা শুন তাহলে, আপনারা তো জানেন, তাই এখন আর বললাম না। সত্যি তুই এস তালুকদার? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, আসলে আমাদের লিজা আসলেই অনেক ভাগ্যবতী। তা তো বটে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। তাহলে আজকের জন্য বিদায়। আচ্ছা ভাইয়া, আর সরি এতদিন খারাপ ব্যবহারের জন্য। আরে কোনো সমস্যা নাই। আসলে আপনি খুব ভালো। এরপর জুই আর মেঘা সেখান থেকে চলে গেল। আর তাদের চলে যাওয়ার দিকে দুই হারামি মানে রাজু আর সিফাত তাকিয়ে আছে। আমরা কিছুক্ষণ চুপ থাকার পর সিফাত বলতে শুরু করলো, দোস্ত যাই বলছি, জুই দেখতে শুনতে কিন্তু খারাপ না। হ্যাঁ রে দোস্ত, আমার সাথে মানাবে না। কি? তুই কি করলি? তুই কি কই কই কইলাম? আরে বেটা, তুতলাচ্ছিস কেন? কই না তো। আমরা বুঝি বুঝি। ঠিক বলেছি না রে রাজু? যা বলেছিস। আমি আজ খুব ক্লান্ত, সো বাই। ওকে মামা, বাই। ওকে বাই। এরপর আমরা তিনজন বাসায় চলে আসলাম। আর এসেই দিলাম একটা ঘুম। এক ঘুমের রাত্রি কাভার আর কি। সকালে রাজুর কলে ঘুম ভাঙলো। কিরে, এত সকালে কেন কল দিচ্ছ? একটা সুখবর দিতে। মামা আমার বিয়ের তারিখটা ঠিক করে ফেলেছে। কি করছ তুই? মামা। তো বিয়েটা? এই মাসের 29 তারিখে। ও আচ্ছা, ভালো। ওকে বাই, দেখা হলে কথা হবে। সো গুড বাই। ফোনটা কেটে দিয়ে আবার ঘুমাতে যাব, তখনই লিজা কল দিয়েছে। হ্যালো ম্যাডাম, বলেন। আমি তো ম্যাডামের কথা শুনে টাসকি খেলাম। বলেন কি ম্যাডাম? তার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? শুভ, আই এম সো সরি, প্লিজ রাগ করো না। ম্যাডাম, আপনার কি জ্বর এসেছে নাকি? কেন? আসলে ম্যাডাম, আপনি আমাকে সরি বলছেন, তাই আর কি। তো কি ভুল করলে সরি বলা যাবে না নাকি? তা যাবে না কেন? আমি এত সব বুঝি না। ক্ষমা করছস কি করছস নাই এটা বল। এইভাবে বললে ভয়ে সবাই ক্ষমা করে দিবে। কি বলছো? কই ম্যাডাম, কিছু না তো। আমি শুনেছি, তুমি কি বলছো? ম্যাডাম, আপনি যা শুনেছেন তা ভুল শুনেছেন। তুই না কিছু বলছিস নাই, তাহলে আমি কি বললাম তুই শুনছিস কেমনে? কি বজ্জাত মেয়ে রে বাবা। বজ্জাত হলেও কি আর করার, বউ তো আমারই হবে। কি রে, কথা বলছো না কেন? এই তো ম্যাডাম, বলছি তো। তাহলে কি ক্ষমা করছো আমাকে? জি ম্যাডাম। তো আমি মূলত যে কারণে কল দিছি সেইটাই তো এখনো বলা হয় নাই। জি ম্যাডাম, বলেন। তোর ছুটি ক্যান্সেল, আর তুই এখন থেকে আমাদের বাড়িতে থাকবি। কি ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আর আমি আপনাদের বাড়িতে থাকতে যাব কেন? এত মানে আমি বুঝি না। তোকে যেন আমি বিকালে দেখতে পাই, আর তোর সকল জিনিসপত্র যাতে সাথে থাকে। আচ্ছা ম্যাডাম। এই বলে শোয়া থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করে সবাইকে বললাম আমাকে আজ থেকে লিজাদের বাড়িতে থাকতে হবে। সো রাতে আর বাসায় আসা হবে না, কিন্তু দিনের বেলায় একবার আসবো। আচ্ছা, তুই এই নাটক কবে শেষ করবি বলতো? আর কয়েক মাস, এরপর বিয়ে। আমি বলি কি, আমি গিয়ে নবীর সরকারের সাথে তোদের বিয়ের কথা বলি। তা তো বল ভাই, কিন্তু এখন না, আমি বলার পরে বলবো। আচ্ছা, তুই যা ভালো বুঝিস তাই কর। আচ্ছা আব্বু। আর আম্মু, আমার জিনিসপত্র একটু গুছিয়ে দিও। তুই উপরে যা, আমি আসছি। এরপর আমি উপরে গিয়ে গোসল করলাম, আর এদিকে আম্মু আমার সকল জিনিসপত্র গুছিয়ে দিতেছে। সব গোছানোর পর আমি ঘর থেকে বের হয়ে গেলাম লিজাদের বাড়ির দিকে। 30 মিনিট পর আমি চলে আসলাম লিজাদের বাড়িতে। ভিতরে গিয়ে দেখি রিয়া নিচে বসে আছে। আমাকে দেখে বলে উঠল,
কি রে, তুই এখানে কি করস? তোর না 1 সপ্তাহ ছুটি দিছিল? আমার আর ছুটি? কেন, কি হয়েছে? তেমন কিছু না, আপনার ভাবি বলেছে আজ থেকে এইখানে থাকতে হবে নাকি আমাকে। কেন? তা তো আমি বলতে পারি না। আচ্ছা এই কথা বাদ দে, এইটা বল, কালকে কি তোর সাথে লিজার দেখা হয়েছিল রাতের বেলায়? কেন, কি হয়েছে? সেটা না হয় পরে বললাম, আগে এইটা বল, কিভাবে তোদের দেখা হয়েছিল আর সেখানে কি হয়েছিল? আচ্ছা বলতাছি, শুন তাহলে। আপনারা তো কালকে রাতের কাহিনী জানেন, তাই আর বললাম না, বুঝছস? তো এইবার বল, বাসায় কি কিছু হয়েছে নাকি? হয়েছে তো। কি হয়েছে? কালকে যখন সন্ধ্যায় রিয়া তার 2 বান্ধবীর সাথে কই যেন যায়, এরপর রাত 9:30টার দিকে দেখি কি লিজা কান্না করতে করতে বাসায় আসছে এবং কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যায়, আর এখনো রুমেই আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো তোমার হবু ভাবি কি খাবার খাইছে? না, খায় নাই। আচ্ছা, আমার কাছে খাবার দাও, আমি গিয়ে খাবার দিয়ে আসছি। রিয়া আমার কাছে খাবার দিলে আমি গিয়ে লিজাকে খাবার দিয়ে আসতে যাই। ম্যাডাম, আসতে পারি? আই। ম্যাডাম, আপনি নাকি কাল রাত থেকে কিচ্ছু খান নাই? তোকে কে বলেছে? রিয়া ম্যাডাম। ও আচ্ছা, আর তোর আসতে এত দেরি হলো কেন? ম্যাডাম, রাস্তায় একটু জ্যাম আছে তো তাই। ও আচ্ছা। ম্যাডাম, আপনার জন্য খাবার আনছি, খেয়ে নিন। দে, খুব ক্ষুধা লেগেছিল। ক্ষুধা যেহেতু লাগছিল, তাহলে খাবার খাননি কেন? তুই কি এখন তর্ক করবি নাকি খাবার দিবি? এই নেন ম্যাডাম, খেয়ে নিন। আর আমি তাহলে যাই? না, তুই এইখানে বসে থাকবি। ব্যাপারটা কি বুঝতেছি না তো। আজ ম্যাডাম আমাকে একবারও বকা দেয় নাই, আবার বলতেছে তার রুমে বসার জন্য। না না, শুভ, এখানে অবশ্যই কিছু ঘাবলা আছে। বিড়বিড় করে মনে মনে ভাবছি। কি রে, কি বলতেছস? শুনতে পাচ্ছি না তো। কই ম্যাডাম, কিছু বলি নাই তো। ও আচ্ছা, তাহলে তো ভালো। তো এইখানে বস। ম্যাডাম, বসতাছি। আমি গিয়ে চেয়ারে বসতে যাব, তখনই ম্যাডাম বলল, ওই তুই ওইখানে কেন বসতেছস? খাটের উপর বস। আচ্ছা ম্যাডাম। আরো কিছু গল্প করলাম, এর মধ্যে ম্যাডামেরও খাওয়া শেষ। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এবার যাই। আর একটু দাঁড়া। এই বলে ম্যাডাম আমাকে তার আলমারির সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমি এখন আমার এক বন্ধুর বাসায় যাব, সেখানে ছোট একটা পার্টি আছে। তো আমি কি করতে পারি ম্যাডাম? তুই এখন আমাকে একটা ড্রেস পছন্দ করে দিবি। আমি পারবো না। তোকে যা বলছি তুই তাই কর। কি আর করার, ম্যাডামকে একটা খয়েরি রঙের শাড়ি পছন্দ করে দিলাম। তোর চয়েস তো খুব ভালো। ম্যাডাম, তো আমি এবার যাই। ওকে, তোর রুমে যা। আচ্ছা ম্যাডাম, যাইতেছি। এই বলে আমি রুম থেকে বের হয়ে আমার রুমে গেলাম। কিছুক্ষণ পরে লিজা আমার রুমে আসলো এবং আমাকে জিজ্ঞেস করলো, দেখ তো আমাকে কেমন লাগতেছে। আমি তো তাকে দেখেই আমার চোখ ফেরাতে পারছি না। তাকে অসম্ভব সুন্দর লাগছিল, কি বলবো, ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। আমি এক কথায় তাকে দেখে আবারও তার প্রেমে পড়ে গেলাম। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ লিজা বলে উঠলো, ওই তুই এইভাবে কি দেখতেছস? কই, কি দেখতেছি? কিছু না তো, কিছু দেখতেছি না। কিছু না দেখলে এত তুতলাচ্ছিস কেন? কই তুতলাচ্ছি? আর আপনি আমাকে কি জিজ্ঞেস করছিলেন? আরেকবার একটু বলবেন প্লিজ। তুই শুনোস নাই? সরি ম্যাডাম, শুনি নাই। আমি তোকে জিজ্ঞেস করেছিলাম, বলতো আমাকে কেমন লাগতেছে, আর তুই কিনা কথাটা শুনোস নাই। সরি ম্যাডাম। আচ্ছা এখন বল। আপনাকে পুরো একটা রাজকন্যার মতন লাগছে। হালকা মেকআপ, সাথে লাল কাচের চুড়ি, মাথায় হিজাব পরা। কিন্তু কি কিন্তু? না মানে, আপনার ডানাটা কি ঘরে রেখে এসেছেন? মানেটা হলো, আমার সামনে তো একটা পরী দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো তার ডানাটা দেখতে পারতেছি না। যা দুষ্ট। ম্যাডাম, সত্যি খুব সুন্দর লাগতেছে। ও আচ্ছা, তো তোর জামা কাপড় কই দেখি তো। কেন ম্যাডাম? দেখাতে বলছি, দেখা। এই যে এইগুলা।
লিজা কি জানি খুঁজলো, এরপর বলল, এগুলো ছেঁড়া আর কিছু নাই তোর? আছে, কিন্তু আনি নাই। বুঝছি, তাহলে চল। কই যাবো ম্যাডাম? তোকে আসতে বলেছি, আয়। আচ্ছা ম্যাডাম, আসতেছি। চল তাহলে। ম্যাডাম ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। তার দরকার নেই, তুই তাড়াতাড়ি চল, লেট হইয়া যাইতাছে। চলেন তাহলে ম্যাডাম, মুখটা কালো করে বললাম। চল। আমরা গাড়িতে গিয়ে বসলাম এবং ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কই যাবেন? শপিং মলে চল, কিছু কেনাকাটা আছে। আচ্ছা। 20 মিনিট পর শপিং মলে চলে আসলাম এবং ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি যান, আমি গাড়ি পার্কিং করে আসতেছি। আয়, ভিতরে পাঞ্জাবির সাইডে আসিস। আচ্ছা ম্যাডাম। আমি গাড়ি পার্কিং করে আসলাম, এসে ম্যাডামকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর ম্যাডামকে পেয়েও গেলাম। ম্যাডাম আমি এসে গেছি। দেখ তো কোনটা পছন্দ হয় তোর। কেন ম্যাডাম? তোকে যা জিজ্ঞেস করছি সেটা জবাব দে। কেন ম্যাডাম বলবেন তো? আগে আপনি পাঞ্জাবি কেন আর কার জন্য? আমি এত কৈফিয়ত তোকে দিতে পারবো না। এই বলে একটা খয়েরি পাঞ্জাবি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ট্রাই করে দেখ। আচ্ছা ম্যাডাম, দেখতেছি, বাট কেন? এখন কিন্তু আমার মাথা গরম হইতাছে। আমি আর কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। এই তো ম্যাডাম, আমি পরে এসেছি। কে আপনি, আর আমাকে ম্যাডাম ডাকছেন কেন? ম্যাডাম আমি শুভ, আপনার গাড়ির ড্রাইভার। বিশ্বাস কর, তোকে আজ পুরাই ফিল্মের হিরো লাগতেছে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, ম্যাডাম আপনিও না? হয়েছে হয়েছে, লজ্জা পেতে হইব না, চল তাড়াতাড়ি। আমরা আরো কিছু গিফট কিনে বিল কাউন্টারে আসি। লিজা বিল দিয়ে দেয়। এরপর আমি গাড়ি নিয়ে আসি এবং অনুষ্ঠানে চলে আসি। এরপর আমরা একসাথে বাড়ির ভিতরে চলে যাই। তখন সবাই কেন জানি আমাদের দিকে তাকিয়েছিল। আমি কিছুটা আন্দাজ করলাম, হয়তো আমাদের ম্যাচিং ড্রেস দেখে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তখন লিজা একটা মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাপি বার্থডে। এবার বল কেমন সারপ্রাইজ দিলাম? তুই তাহলে আমাকে মিথ্যা কথা বলছিলি? তা তো বলছি, তা না হলে সারপ্রাইজ হতো কিভাবে? তো বল কেমন আছিস? যখন তুই বলছিলি আসবি না, তখন খুব খারাপ ছিলাম, কিন্তু এখন ভালো আছি। তাই নাকি? চল তোকে একজনের সাথে দেখা করাবো। কার সাথে? আমার দুলাভাইয়ের সাথে নাকি? জানি না, চল তো এখন। বুঝছি, তুমি তলে তলে দেখি সিএনজি চালাইতেছ। আরে দূর, তুই কি এখন তার সাথে পরিচয় করবি নাকি এইখানে বকবক করবি? চল তাহলে, আমার দুলাভাইয়ের সাথে তো পরিচয়টা হওয়া দরকার। এইদিকে আমি একা একা সোফায় বসেছিলাম। তখন আমার খুব ওইটাই চাপ দিয়েছে। ওইটা মানে ওইটার। তাই তাড়াহুড়া করে টয়লেটের দিকে যেতে থাকি। তখন একটা মেয়ের সাথে সোজা ধাক্কা লাগলো। ধাক্কাটা একটু জোরেই লেগেছিল, যার কারণে মেয়েটা সোজা মাটিতে পড়ে যায়। আর আমি মেয়েটির দিকে এক নজর দিয়ে সেইখান থেকে চলে যাই আমার শান্তির স্থানে। আরে ভাই, মানে টয়লেটে। আর অন্যদিকে লিজা বলছে, কি রে, পড়ে গেলি কি করে? আরে দোস্ত, একটা ছেলে কোথা থেকে এসে যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, আবার কই যেন চলে গেছে। তাকে কি তুই চিনিস? না রে, চিনি না তো, কিন্তু হ্যাঁ মুখটা দেখলে চিনতে পারবো। আর হ্যাঁ, ছেলেটা একটা খয়েরি রঙের পাঞ্জাবি পরেছিল। কি খয়েরি রঙের পাঞ্জাবি? রে, আর তাকে একবার পাই তার আমি 12টা বাজাবো। আমি একজনকে ডাকতেছি, দেখ তো সে কিনা। আচ্ছা, তাড়াতাড়ি ডাক দে। তখন লিজা আমাকে কল করলো। এইদিকে আমি আমার মাত্র কাজটা শেষ করলাম, তখন মোবাইলটা কেঁপে উঠলো। এখন আবার কে কল করলো? তখন মোবাইলটা বের করে দেখি সামনে লেখা ভেসে উঠলো, মাই কলিজা। ও ম্যাডাম, সে আবার কল করতেছে কেন? তখন কল ধরে কানে ধরলাম। কি রে, তুই কই রে? ম্যাডাম এই তো এইদিকে আছি, একটা ইমার্জেন্সি কাজ করলাম আর কি। তো কি ইমার্জেন্সি কাজ ছিল? ম্যাডাম কোনো সমস্যা?
তেমন কিছু না, তুই তাড়াতাড়ি হল রুমে আয়। আসতেছি। এই বলে হল রুমে চলে গেলাম। গিয়ে দেখি আমি যার সাথে ধাক্কা খেয়েছি তার সাথে লিজাও দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ভয় নিয়ে তাদের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমাকে ডেকেছিলেন? দেখ তো এই সেই ছেলেটা কিনা। এই ছেলেটাই। এইটা বলার দেরি আমার, কিন্তু আমার গালে থাপ্পড় পড়ার দেরি নাই। আমি তো হতভম্বের মতন ম্যাডামের দিকে তাকিয়ে আছি। তখন লিজা বলল, ছি, আমি তোর থেকে এইটা আশা করিনি। অন্তত একটা সরি বলতি, তাহলেই তো হতো। ম্যাডাম আমি ইচ্ছা করে ধাক্কা মারিনি, আর সরিও বলেছি। হয়েছে, আর বলতে হবে না। তোদের মতন ছোট লোকদের আমি চিনি। তোকে এখানে আনাই আমার ভুল হয়েছে। আপনি কি আমার কথা শুনবেন? আসলে আমি মিথ্যা অপবাদ সহ্য করতে পারি না, তাই তো মাথা গরম হয়ে গেল। কি শুনবো তোর কথা? ছোট লোক কোথাকার। ইচ্ছা করে ধাক্কা মেরে আবার বলে ইচ্ছা করে মারিনি। আসলে কি সুন্দরী মেয়েদের দেখলে ধাক্কা মারতে ইচ্ছা হয়, তাই না? এইদিকে জুই যেন কোথা থেকে এসে বলতেছে, কি হয়েছে সুমাইয়া? আর তুই ভাইয়াকে ছোট লোক বলতেছিস কেন? এখানে তোর ভাইকে, আর আমি তো লেজার ড্রাইভারকে বকতেছি। তুই কা? জুই কিছু বলতে যাবে, তখন আমি ওকে চুপ করিয়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, মানলাম আমি ছোট লোক, মানলাম আমি ইচ্ছা করে ধাক্কা দিছি, ওকে ফাইন, ভালো থাকবেন। সবাইকে বললাম, এইদিকে কি আপনারা পার্টি এনজয় করুন। এইটা বলে আমি চলে আসতে যাব, তখনই দেখি কে যেন আমাকে স্যার বলে ডাকছে। আমি তাকিয়ে দেখি মিস্টার জামিনুর, মানে আমাদের কোম্পানির ম্যানেজার। কি খবর আপনার, কেমন আছেন? স্যার আপনাদের কারণেই তো ভালো আছি। তো আপনি এখানে? আমার বাসায় কি আমি আসবো না নাকি? ও তাহলে ওইটা আপনার বাসা? জি স্যার, কিন্তু আপনি গরিবের বাসায় কি করেন? এই তো একটু কাজ ছিল, তাই আর কি। ও আচ্ছা, তো কি কিছু হয়েছেন? ভিতরে চলুন, আমার মেয়ের সাথে আপনার পরিচয় করিয়ে দেই। না, যাব না আজকে। স্যার না গেলে কিন্তু আমি রাগ করব। কি আর করার, আমাকে এক প্রকার জোর করে ভিতরে নিয়ে গেল এবং বলল, মাসুমাইয়া তোকে আজ একজনের সাথে পরিচয় করিয়ে দিব। জি আব্বু, কার সাথে পরিচয় করে দিবে? এই তো ইনি হলেন গিয়ে। তুই এখনো এইখানে? বেটা ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তোকে না কখন বলছি চলে যেতে? আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু আপনার বাবাই তো আমাকে ভিতরে নিয়ে আসলো। তুই বাইর হ আমাদের বাড়ি থেকে। তুই চিনিস না কে? জানি তো, এই ছোট লোকটাই হলো শুভ, আর এই হলো লেজার ড্রাইভার। এই কথা শোনার পর জামিনুর সাহেব আমার দিকে তাকালো, দেখে আমি চলে আসতেছি, তখন আমাকে আবার ডাক দিল, স্যার স্যার। আমি না শোনার ভান করে গাড়িতে চলে আসলাম এবং বাসায় চলে গেলাম। অন্যদিকে জামিনুর সাহেব তার মেয়েকে বকতেছে আর বলতেছে, তুই স্যারকে কি করে চিনোস, আর তুই তার সাথে তো খারাপ ব্যবহার করছস কেন? বাবা তুমি ওই ছোট লোকটাকে স্যার বলতেছো কেন? প্রথমে তুই আমার প্রশ্নের উত্তর দে। আসলে বাবা ওই ছোট লোকটা হচ্ছে আমার বান্ধবী লিজা ওরফে নবীর সরকারের মেয়ে, গাড়ির ড্রাইভার। আজ তারাই পার্টিতে আসছে, সকলে পার্টি এনজয় করতেছিল। তখন কোথা থেকে যে ওই ছোট লোকটা এসে আমাকে ধাক্কা মারে এবং আমি ফ্লোরে পুরো ব্যথা পাই। এরপর তাকে খুব করে বকা দিয়ে আমাদের বাড়ি থেকে যেতে বলি এবং সে চলেও যায়। এরপর আবার তুমি ওই ছোট লোকটাকে ঘরে নিয়ে আসো। তুই কাকে ছোট লোক বলছিস? তখন লিজা বলল, কাকে আবার বলবি? আমার ড্রাইভারকে বলছি। আসলে সে একটা ছোট লোক। আপনি কি জানেন তার আসল পরিচয়টা কি? কি তার আসল পরিচয়? তালুকদার গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন কখনো? শুনেছি তো, সেটা বাংলাদেশের সেরা কোম্পানি। তো সে কোম্পানির নতুন মালিককে কি কখনো দেখেছেন? না তো। আর সেটার সাথে এই সম্পর্ক কি? সম্পর্ক আছে। তা কি সম্পর্ক আছে? ও কি আগে নতুন মালিকের ড্রাইভার ছিল? হতে যাবে কেন? তাহলে
আপনারা যাকে ছোট লোক বলছেন সেই ছোট লোকই হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। কি কি সব পাগলের মতো বকছেন? ও মালিক হতে যাবে কেন? তখন মেঘা আর জুই বলল, কারণটা আমরা বলি। বলো। কারণ ও তোকে খুব ভালোবাসে, তাই। কি বলতেছিস তুই? ঠিকই বলতেছি। এরপর আমার সব কাহিনী বলে, আমি কে, আমি কি করে এখানে এসেছি, কেন এত অপমান সহ্য করছি। এইসব শোনার পর লিজা কেঁদে দিয়ে বলল, আমি এটা কি করছি? নিজের ভালোবাসাকে এতটা কষ্ট দিয়েছি। এখন কেঁদে কি হবে? তুই পারলে তাকে কল কর এবং তাকে সরি বল, যদি সে তোকে ক্ষমা করে। তাই করি। লিজা তার ফোনটা বের করে দেখে তার ফোনে একটা মেসেজ, এবং মেসেজটা আর কেউ দেয়নি, দিয়েছে শুভ। মেসেজে লেখা ছিল, কি মিস লিজা, আমার পরিচয়টা তাহলে জেনে গেলেন? আর হয়তো এটাও জেনে গেছেন কেন আমি আপনার বাড়িতে ড্রাইভার সেজেছিলাম। ঠিকই, আমি খুব ভালোবাসতাম আপনাকে। ভেবেছিলাম আপনিও আমাকে ভালোবাসবেন, আমার টাকা বা সম্পত্তিকে নয়। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আমি সব সময় আপনার অবহেলার পাত্র ছিলাম এবং এখনো আছি। হয়তো এখন আপনি বলবেন আপনিও আমাকে ভালোবাসেন, কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা হবে না, কারণ এখন আমার কাছে টাকা আছে। আচ্ছা সরি এতগুলো কথা বলার জন্য। যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিয়েন। আর সুমাইয়াকে বলবেন আমি তাকে ইচ্ছে করে ধাক্কা দিই নাই। আর হ্যাঁ, আপনি আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ রাখবেন না। আশা করি ভালো থাকবেন। ইতি, ছোট লোক। লিজা এইটা পড়ার পর তার হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর সে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। আর এইদিকে আমি বাসায় এসে জোরে জোরে কলিং বেল বাজাতে থাকি। তখন আম্মু দরজা খুলে দেয় আর বলে, কি রে তুই এইখানে? এখন না তোর লিজাদের বাড়িতে থাকার কথা? আমি কি এখানে আসতে পারি না? এবার সরো তো ভিতরে যাবো। আয়। আম্মু আমাকে প্লিজ একটু ঘুম পাড়িয়ে দাও না গো, খুব ঘুম পাইতেছে আমার। তোর কি মন খারাপ? আম্মু অনেক খারাপ। কেন, কি হয়েছে? তা তুমি সকালে শোনো, এখন আপাতত আমাকে প্লিজ ঘুমাতে দাও। মা কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মনে করেছিল আমি বোধহয় ঘুমিয়ে গেছি, তাই মাও চলে গেছে। কিন্তু আমার তো ঘুম আসছে না, খালি আজকের কথাগুলো মনে পড়ছে। ম্যাডাম আমাকে সবার সামনে এইভাবে মারলো, আমাকে এত অপমান করলো, আবার বললো তার সামনে যাতে না যাই। ওকে তাই হবে, যেমন আমি আর লিজার সামনে। ভালোবাসা পেতে গিয়েছিলাম তাদের বাসায়, কিন্তু কি পেলাম? পেলাম শুধু অবহেলা। আমি আর এই দেশেই থাকবো না, আমি চলে যাব অনেক দূরে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টার দিকে আমার ঘুম ভাঙলো। আমার ক্ষুধাও লাগছিল, কারণ কাল সেই দুপুরে খেয়েছি তো, তাই ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আব্বু আর আম্মু মিলে টিভি দেখতেছে। আমি প্রথমে আব্বুকে বললাম, আব্বু আজ অফিসে যাও নাই? আজ তো শুক্রবার। মনে ছিল না। আম্মু খেতে দাও, আমার তো খুব ক্ষুধা লাগছে। আয় খাবার দিচ্ছি। আম্মু খাবার দিতে লাগলো আর আমিও খেতে লাগলাম। তখন আব্বু বলে উঠলো, শুভ। জি আব্বু। তোমার না নবী সরকারের বাড়িতে থাকার কথা? ওখানে আর আমি যাব না। আর আব্বু, আমি আমাদের লন্ডনে যে অফিস আছে সেটার দায়িত্ব কাল থেকে আমার, আর আমি আজকেই লন্ডনে চলে যাব। কেন? আমার এই দেশে থাকতে আর ভালো লাগতেছে না, তাই। তুই যা ভালো মনে করিস তাই কর। জি আব্বু। তো আজ রাতের ফ্লাইটে কিন্তু আমি চলে যাব। আজ রাতেই তুই চলে যাবি? জি আম্মু। এরই মাঝে আমার খাওয়া শেষ। তখন আম্মুকে বললাম, আম্মু আমার রুমে একটু আসো তো। আসছি। এই বলে আমি আমার রুমে চলে যাই এবং কিছুক্ষণ পর আম্মু আমার রুমে চলে আসে। কি রে, কেন ডাকছিস আমায়? তুমি জানো না, তোমাকে আমার সব কথা না বলা পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। কি বলবি বল। আসলে কেন আমি আর এই দেশে থাকতে চাই না সেটাই বলার জন্য। বল তাহলে। আসলে হয়েছিল কি, এরপর আমি আমার সাথে কাল রাতে ঘটে যাওয়া সবকিছু আম্মুকে বলি।
এইগুলো শুনে আম্মু বলল, তুই একেবারে ঠিক কাজই করেছিস। তো এখন আমার ব্যাগ গুছিয়ে দিবে কে? আচ্ছা, গুছিয়ে দিচ্ছি। দাও। অন্যদিকে লিজার চোখ মিটমিট করে খুলছে। সে তাকে তার রুমের মধ্যে আবিষ্কার করলো, কিন্তু এইখানে কিভাবে এসেছে তা সে জানে না। কিছুক্ষণ পর রিয়া রুমে আসলো এবং বলতে লাগলো, কি রে, এখন কেমন আছোস? ভালো আছি। আমি এখানে কি করে এলাম? নিশ্চিত শুভ নিয়ে এসেছে। আমি জানতাম সে আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না, কারণ সে তো আমাকে ভালোবাসে। শুভ সে আর কখনো আসবে না, আর তোকে এখানে আঙ্কেল গিয়ে নিয়ে আসছে। কেন আসবে না? তুই তার সাথে যে ব্যবহার কাল রাতে করেছিস তা কি ভুলে গেছিস? আর আমি তাকে অনেকবার কল করেছি, সেখানে বন্ধ দেখাইতেছে। আপু, আমি শুভকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি কিছু করো। এখন আর কান্না করে কি হবে? যখন তোকে বারবার বলতাম তুই কি শুনেছিলি? তাকে অপমান করাটা বন্ধ করেছিলি? না, কিছুই করসনি, উল্টো তাকে অপমান করছস। আর করবো না, তাকে আমি এইবার পেলে খুব ভালোবাসবো। তাই নাকি? তো কেন তাকে ভালোবাসবি? সে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক দেখে? না, আমি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। তাকে তাহলে এত অপমান করতি কেন? যদি তাকে প্রথম দেখাতে ভালোবাসতি, বল আমাকে। লিজা তখন একটা ডায়েরি বের করে দিল আর বলল, এটা পড়, তাহলে বুঝতে পারবি। রিয়া ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো এবং সে দেখতে পেল প্রথম থেকে এই ডায়েরিতে শুভর নাম। সে পড়তে শুরু করলো একদম প্রথম থেকে। আজ আমি একটা ছেলেকে দেখেছি, সেই স্মার্ট, একদম আমার মনের মতন। জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে, তবুও দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হয়। আচ্ছা, তুমি কি বিয়ে করছো? আমার মনে হয় করো নাই। সরি গো, আজ তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। জানো, অজানা আমার বাবা অপর কে বা কারা জানি হামলা চায়, তাই মাথার গরম ছিল। আর আমার কি দুর্ভাগ্য, বাবাকে দেখার পর তোমাকে বাইরে এসে খুঁজে পেলাম না। তুমি কই যেন চলে গেছো। আমি নিশ্চিত তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি সত্যি খুব লাকি, কারণ আজ তুমি নিজেই আমাদের বাসায় এসেছো। আমি চাই তুমি সব সময় আমাদের বাসায় আসো, তাই তো আমি বাবাকে বলি আমার ড্রাইভার হিসেবে তোমাকে রেখে দিলাম। এখন তোমার সাথে আমার সব সময় দেখা হবে। তুমি এমন কেন বলো তো? কেন আমার মনের কথা বুঝতে চাও না? আর রাস্তার অনুমতি থেকে কি শুনি? আজ তাকিয়েছো বলেই তো আমি তোমাকে খুব বকলাম। প্লিজ আর এমন করো না। রিয়ার সাথে এত কথা কিসের? রিয়া তোমার কি হয়? আমার সাথে তো এতটা হাসি মুখে কথা বলো না কেন বলো তো? সত্যি খুব কষ্ট হয় আমার যখন দেখি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো। আমি না খুব খারাপ। আজ আমি আবার তোমাকে মেরেছি। প্লিজ আমাকে তুমি ভুল বোঝো না। আর হ্যাঁ, আজকে আমি সুমাইয়াদের বাসায় যাব এবং তোমাকে ভালোবাসি কথাটি বলবো। প্লিজ আজকে আমার মাথাটা গরম করে দিও না, প্লিজ। আরো অনেক কিছু লেখা ছিল, এত কিছু বলা সম্ভব না। রিয়া এইগুলো পড়ে লিজার দিকে তাকালো, দেখে লিজা কান্না করতেছে। কালকে যখন সুমাইয়া বলল তাকে ধাক্কা মেরে সরি বলে নাই, তখন আমার খুব খারাপ লেগেছিল এবং মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই আমি তাকে মেরেছিলাম। তার মানে সত্যি তুই শুভকে ভালোবাসোস? খুব বেশি। তাহলে কাল সকালে আমরা শুভদের বাড়িতে গিয়ে সব খুলে বলবো। আচ্ছা। এদিকে শুভ রেডি হয়ে বেরিয়ে পড়েছে লন্ডনের উদ্দেশ্যে, আর তার শেষ কথা, গুড বাই বাংলাদেশ। দুপুরে লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করলাম। ওখানকার সমস্ত কাজ শেষ করে বাইরে আসলাম। এসে দেখি দুলাভাই ও আমার বোন দাঁড়িয়ে আছে, আর আমার পিচ্চি রাজকন্যাটা আমাকে দেখে অনেক খুশি হয়েছে। বোধহয় তাদের কাছে যেতেই পিচ্চিটা বলে উঠল, মামা, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি পড়তা। আমি মিমকে কোলে নিয়ে বললাম, তার মানে পিচ্চি বুড়িটা আমার উপর রাগ করেছে? আর তোমার সাথে আলি, আমাকে কোলের থেকে নামাও। তা তো নামাবো না, আগে আমার শাস্তিটা শুনিয়ে দাও। তোমার শাস্তি হলো তুমি আমাকে এতগুলো চকলেট কিনে দিবা। এর কথা শুনে দোলাভাই বলল, মামনি এখন মামার কোল থেকে নামো, মামা অনেক ক্লান্ত।
না, আমি নামবো না। আমি মামার কোলে থাকবো। থাক না। কি রে ভাই, কেমন আছোস? ভালো। তুই? আমিও ভালো আছি। আমি জানি তুই ভালো আছস, আর এইটাও জানি আমার খুব ক্ষুধা লেগেছে। আর কতদিন তোর হাতের খাবার খাইনি। চল তাহলে। মামা, আমাকে আগে চকলেট কিনে দিবা? চল আমার প্রিন্সেস। সামনে একটা শপিং মলে গেলাম, সেখানে অনেক ধরনের চকলেট পাওয়া যায়। আমি মিমের পছন্দ মতো চকলেট নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে এলাম। এসে দেখি আমার সব প্রিয় খাবার আপু তৈরি করে রেখেছে। এত কিছু করতে গেলি কেন? বারে, আমার ভাইটা আসবে আর আমি তার জন্য এইটুকু করব না? তা তো বুঝলাম, কিন্তু দুলাভাই আবার কই গেল? সে তো অফিসে গেল, কি একটা জরুরি কাজে। ও আচ্ছা। এরপর খেয়ে দিয়ে আমি ঘরে গেলাম এবং দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি সেখানে দুলাভাই বসে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, আরে শালা বাবু যে, কখন উঠলা? এই তো এখনই। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, আর সাবধানে থাকিস, আর তাড়াতাড়ি বাসায় চলে আসিস। ওকে বলে গাড়ি নিয়ে ছুটছি। কোন দিকে যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর এখন লিজার কথাও প্রচুর মনে পড়তেছে। সে কি করে আমাকে এত অপমান করতে পারলো? সে কি একটি বারের জন্য আমার ভালোবাসাটা? এইসব মনে করতেছি। হঠাৎই কেউ যেন চিৎকার দিল। তার চিৎকার শুনে গাড়ি ব্রেক করলাম। দেখি কিছু ছেলে মিলে একটা মেয়েকে ওই যেন নিয়ে যাচ্ছে, আর মেয়েটা জোরে জোরে চিৎকার করছে, কিন্তু তারা তাকে ছাড়ছে না। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হলাম, সাথে আমার বন্দুকটা নিয়ে নিলাম এবং তাদের কাছে গেলাম এবং 2 ফায়ার আকাশের দিকে করলাম। তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। আমি মেয়েটির কাছে যেতেই পুরাই অবাক, কারণ মেয়েটি আর কেউই নয়, মেয়েটি হলো জান্নাত। আমি তার কাছে যেতেই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং কান্না করতে লাগলো। আমিও তাকে কান্না করতে দিলাম। কিছুক্ষণ পর আমি জান্নাতকে বলতে লাগলাম, কিরে তুই এখানে কি করছস? তুই না বাংলাদেশে ছিলি? কিন্তু সেই দিন তোর সাথে দেখা হওয়ার পর আমি আবার ওইখানে চলে আসি। ও আচ্ছা। ওখান থেকে আসার পর আমি খালি কান্না করতাম। এরপর বাবা আমার বিয়ে ঠিক করে একটা ছেলের সাথে। এইটা তো খুশির খবর। তো আমি তোর বিয়েটা কবে খাবো? আর মাত্র 7 দিন পর। আর তুই যদি আজ না আসতি তাহলে আমি আর কাউকে মুখ দেখাতে পারতাম না। এই বলে আবার কান্না করতে লাগলো। যা হবার তা হয়েছে। এখন এই কথা আমি আর তুই ছাড়া কেউ জানে না, সো বাদ দে। এখন বল তোর গাড়ি কই? আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল, তাই আমি একটা বাসের জন্য অপেক্ষা করি। তখনই এদের গাড়ি এসে দাঁড় করায়। আমি জান্নাতকে থামিয়ে দিয়ে বললাম, এখন এইসব বাদ দে। আমি কি তোর কাছে থেকে কিছু জানতে চেয়েছি? চাইনি। তো এখন আমার গাড়িতে বস, তোকে তোদের বাড়িতে নামিয়ে দিয়ে আসি। এরপর আমি আর জান্নাত গাড়িতে বসেছি। আমি গাড়ি চালিয়ে জান্নাতের বাড়িতে এসে জান্নাতকে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকালে আমার প্রিন্সেসটা ডাকে আমার ঘুম ভাঙলো। মামা, মামা উঠো, অফিসে যাবে না? আমি আর একটু ঘুমাই। না মামা, আর ঘুমানো যাবে না। কেন? কারণ তোমার অফিসে দেরি হইতেছে। এই বলে আমার গায়ে 1 গ্লাস পানি ঢেলে দিয়ে দিল এক দৌড়। কি আর করার, আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। এরপর নাস্তা করে আমার ভাগ্নিটাকে 2টা পাপ্পি দিয়ে অফিসে চলে গেলাম। দুলাভাই আগেই অফিসে চলে গেল, তাই আমি একাই অফিসে চলে গেলাম। তাড়াহুড়া করে অফিসের ভিতরে ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমি উঠে মেয়েটাকেও উঠালাম এবং তাকে সরি বলতে যাব, তখনই আমি আমার গালে ব্যথা অনুভব করলাম। মানে আমাকে একটা থাপ্পড় মারলো। আমি মেয়েটির দিকে তাকিয়ে যা বুঝলাম তা হলো মেয়েটি বাংলাদেশী, আর আমি আগে কখনো তাকে দেখিনি। এই যে আপনার সমস্যা কি শুনি? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন?
সরি, আসলে তাড়াহুড়ায় আপনাকে দেখতে পাইনি। দেখতে পাননি না সাই? আসলে সুন্দরী মেয়েদের দেখলে ধাক্কা মারতে ইচ্ছা করে, তাই না? আসলে ব্যাপারটা সেই রকম না। দেখতে তো ভালো ঘরের লাগে। আপনি কি আমাকে চেনেন? কে আপনি? নিশ্চয়ই ইন্টারভিউ দিতে এসেছেন। একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনি কি করে জানলেন? তো এত লেট করে আসলেন কেন? এটা কি আপনার বাবার অফিস যে আপনি লেট করে আসবেন? তা একটু পরেই বুঝতে পারবেন। বিড়বিড় করে কি বলেন? কই কি বললাম? কিছু বলি নাই তো। আর আপনি কি এই অফিসে কোন পদে কাজ করেন? আমি হলাম এই অফিসের নতুন মালিক, শুভ স্যারের পিএ, মিস সোনিয়া। তো আপনার শুভ স্যার কি ভিতরে আছে? আপনাকে এত কথা বলতে পারবো না, আপনি এখন ওইখানে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা বলে হাসতে হাসতে ভিতরে চলে গেলাম। প্রথমে দুলাভাইয়ের কেবিনে গেলাম, এরপর দুলাভাই আমাকে নিয়ে আমার কেবিনে যেতে লাগলো। তখন আবার সোনিয়ার সাথে দেখা, সে দুলাভাইয়ের সাথে কথা বলতে আসছিল। স্যার জানেন, আজকে না একটা বেয়াদব আমাদের অফিসে আসছে চাকরি নিতে। আপনি তাকে চাকরি দেবেন না প্লিজ স্যার। আচ্ছা তা না হয় বুঝলাম, তো সে তোমার সাথে কি এমন করেছে যে যাতে তাকে চাকরিতে নেওয়া যাবে না? সে আমাকে বিরক্ত করেছে। তার একদিন কি আমার একদিন। তখন আমি বললাম, ভাইয়া তাহলে আমি চলে যাই। তুই আবার কই যাবি? তখন সোনিয়া আমাকে দেখেই বলে উঠল, আপনি এখানে কি করেন? ওর অফিসে ও আসবে, নয়তো কে আসবে শুনি। আর তোমরা কি একে অপরকে চিনো? না মানে, হ্যাঁ মানে ওনার কথাই তো আপনাকে বলছিলাম আমি। বলতেছে কি হয়েছে? এরপরে সোনিয়ার সাথে যা ঘটেছে তা বললাম। দুলাভাই আমার কথা শুনে তো হাসতেছে, আর সোনিয়া তো লজ্জায় লাল হয়ে ওখান থেকে চলে গেল। আর আমি আমার কেবিনে চলে আসলাম। কিছুক্ষণ পর সোনিয়া এসে বলতে শুরু করলো, স্যার আসতে পারি? আসেন। স্যার সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। স্যার একটা কথা বলি। বলো। আপনাকে দেখতে আমার মেজো ভাইয়ের মতন। তো আসলে আপনাকে কি ভাইয়া বলে ডাকতে পারি? আচ্ছা ডাকিও। এরপর কাজ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম এবং আব্বুকে কল করলাম। কিরে কেমন আছিস? ভালো, তুমি? আমিও ভালো আছি। আম্মু কেমন আছে? ভালো আছে। তো তোর অফিসের প্রথম দিন কেমন কাটালি? আব্বু খুব ভালো। আম্মু কই? এরপর আম্মুর সাথে কথা বলে দিলাম এক ঘুম। এইরকম ভাবেই আমার দিন কাটছিল। লিজার কথা প্রচুর মনে পড়তো। কি আর করার, যাকে খুব করে ভালোবাসি তাকে তো কখনো ভোলা যায় না। এইদিকে সোনিয়ার সাথেও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমি ওকে আপনি বলে ডাকি আর ও আমাকে ভাইয়া বলে ডাকে। দেখতে দেখতে আরো প্রায় 6টা মাস কেটে যায়। আজ আমি আবার বাংলাদেশে যাব খুব গুরুত্বপূর্ণ কাজে, তাই এয়ারপোর্টে বসে আছি। আর সোনিয়াই শুধু যাচ্ছি। কিছুক্ষণ পর বিমানে উঠলাম আর 8 ঘন্টা পর বাংলাদেশে বিমান ল্যান্ড করলো। এরপর বাইরে এসে দেখি আব্বু আমাকে নিতে এসেছে। আমিও বাসায় চলে গেলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন আম্মু বলে উঠলো, কিরে ওখানে কি তুই কিছুই খাওয়া দাওয়া করিস না? খাই তো। তো এত শুকিয়ে গেছিস কেন? আম্মু আমায় খেতে দাও তো, কতদিন তোমার হাতের রান্না খাইনি। আর আপিকেও দাও। না আন্টি, আমার লাগবে না, নিয়ে নেব, আপনাকে কিছু দিতে হবে না। তা বললে কি হবে? কিরে কেমন দিনকাল কাটাচ্ছিস ওখানে? খুব ভালো। তোমরা তো আমাকে ছাড়া ভালোই আছো। তোকে ছাড়া কি ভালো থাকা যায়? ও আচ্ছা, খেয়ে দিয়ে রেস্ট নে, কাল সকালে কিন্তু মিটিং আছে। আব্বু রেডি থাকবো। এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। এরপর আড্ডা দিতে বের হলাম। রাতে এসে সূর্যা ঘুমের দেশে পাড়ি জমালাম। খুব সকালে ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম একটু জগিং এ যাই। যে ভাবা সেই কাজ। জগিং এ বের হয়ে দেখি অনেক বন্ধুরা আছে। আমার আর জগিংটা হলো না। সবাই মিলে খুব করে আড্ডা দিতে লাগলাম। তখনই কে যেন কল করেছে। ফোন বের করে দেখি যে বাবা কল দিচ্ছে।
হ্যাঁ বাবা, বলো। কই তুই? মিটিং এর কথা কি ভুলে গেছিস? ও শিট। বাবা, আমি 5 মিনিটে আসতেছি, এই বলে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আর সোনিয়া মিলে অফিসে গেলাম। গিয়ে দেখি অলরেডি মিটিং শুরু হয়ে গেছে। এরপর আমি ভিতরে গেলাম। ওখানে গিয়ে দেখি আমার সামনেও বসে আছে, মানে লিজা বসে আছে। আমাকে দেখেই কিছু বলতে যাবে তার আগে আমি বলে উঠলাম, আপনাকে দাঁড়াতে হবে না মিস লিসা। লিজা কিছু না বলে বসে পড়ল। আমি আবার বলতে শুরু করলাম, গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছেন? সবাই বলল, ভালো। তো আমরা মিটিং শুরু করি। এরপর মিটিং শেষ হয়ে যাওয়ার পর লিজা আমার কাছে এসে বলতে লাগলো, কেমন আছো? তুই থেকে তুমি করে সম্ভব? আমাকে কি মাফ করা যায় না? না, এই বলে আমি চলে আসলাম। কি আর হবে, তার সাথে এত মায়া বাড়িয়ে। এখন তো আমার টাকা দেখে আমাকে ভালোবাসতে আসছে, তাকে আমার জীবনে আর কোনো দরকার নেই। এইসব ভাবতে ভাবতে আমি গাড়ির দিকে আসতে লাগলাম। লিজা কয়েকবার আমাকে ডাক দিছে। আমি শুনেও না শোনার ভান করেছিলাম। একটা জিনিস খেয়াল করলাম, তাকে আর আগের মতন অহংকারী দেখা যাইতেছে না। আগের থেকে অনেক চিকন হয়ে গেছে, মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না। আমার কি, আমি চলে আসলাম আমার গাড়িতে এবং আমার পাশে আমার আপনি মানে সোনিয়া বসলো। এরপর বাসায় গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিতেছিলাম, তখন সোনিয়া এসে বলল, ভাইয়া একটা কথা বলবো, রাখবেন? বলো। রাখার মতন হলে রাখবো। ভাইয়া আসলে আমি না আগে কখনো বাংলাদেশে আসি নাই, যদি আপনি আমাকে একটু ঘুরতে নিয়ে যেতেন। আচ্ছা, তুমি তৈরি হও, আমি রেডি হয়ে আসতেছি। এই বলে আমিও চলে আসলাম রেডি হতে। কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটা আমার খুব পছন্দের। ওখানে গিয়ে দেখি অনেকটা পরিবর্তন করে ফেলেছে জায়গাটাকে। আমি সোনিয়াকে উদ্দেশ্য করে বললাম, দেখো তো জায়গাটা কেমন। খুব ভালো। চলো ওই দিকটায় চলো, তোকে ফুচকা খাওয়াবো। সত্যি? আর এইখানকার ফুচকা খুব মজা হয়। এরপর আমি সোনিয়া একটা দোকানে বসে ফুচকার অর্ডার করলাম। দোকানটা আমার পরিচিত, তাই দোকানদার বলল, কই মামা, আজ দে এতদিন পর আসলে? মামা হয়েছে কি, আমি লন্ডনে চলে গেছি, তাই তো, আর এখানে একটা কাজে এসেছি। ও আচ্ছা। এরপর ফুচকা এনে দিল। আমি ঝালটা বেশি খাই বলে আমার ঝালটা একটু বেশি দিয়েছে, কিন্তু ওইটার ভুল করে আমারটা সোনিয়াকে দিয়ে দিয়েছে আর সোনিয়াটা আমাকে। আর আমারটায় ঝাল কম হতে আমি দোকানিকে বললাম, কি মামা, আমারটা যে ঝাল কম দিলা? কই মামা, বেশি করেই তো দিয়েছি। আমি আর দোকানি কথা বলতেছি, তখন একটা চিৎকার আওয়াজ শুনতে পেলাম। আর চিৎকারটা আর কারোরই নয়, সোনিয়া দিতেছিল। ঝাল ঝাল, পানি পানি। আমি তো সোনিয়ার অবস্থা দেখে হাসি আটকাতে পারলাম না। নে পানি খা। সোনিয়া এক নিঃশ্বাসে সব পানি খেয়ে ফেললো, তবুও যেন তার ঝাল শেষ হইতেছে না। আমি তার কাহিনীগুলো দেখতেছি আর হাসতেছি। কিছুক্ষণ পর দেখলাম সোনিয়া কিছুটা শান্ত হলো, মনে হয় তার ঝালের প্রভাবটা কমেছে। খাওয়ার পর্ব শেষ করে আমি আর সোনিয়া ওখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে শপিং মলে গেলাম। ওখানে কিছু কাজ ছিল আর সোনিয়াও কিছু জিনিসপত্র কিনলো, আমিও তার সাথে ছিলাম। হঠাৎ দেখতে পেলাম লিজা এখানে আছে আর আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো এবং আমাকে বলতে লাগলো, আমার কথাটা তো একটু শুনবে। কি বলবেন ম্যাডাম, বলেন। তুমি আমাকে এতটা অবহেলা করতেছো কেন? আমার মন চাইতেছে তাই, আর কিছু বলবেন? তখনই সোনিয়া আসলো আর লিজাকে দেখে আমাকে জিজ্ঞেস করলো, উনি কে? ইনি সেই যার কথা তোমাকে বলেছিলাম। তার মানে ইনি লিজা? সোনিয়া লিজাকে বলল, আপনি এখানে কেন এসেছেন? এটা কি তোমার বাপের জায়গা যে এখানে শুধু তোমরাই আসতে পারবা? তাই মনে করতে পারেন। তখন লিজা কিছু একটা বলতে গিয়েও বলল না। তখন আমি লিজাকে বললাম, আর কি কিছু বলবেন? যদি না বলেন
তবে এখান থেকে সরেন। আর সোনিয়া, তোমার কি শপিং শেষ হয়েছে? না হলে চলো তো, এখানে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে। কথাটা লিজাকে একটু শুনিয়ে বললাম যাতে সে কিছুটা রাগে যায়। আসলে অনেকদিন তার রাগান্বিত চেহারাটা দেখি নাই। রাগলে তাকে পুরাই লাল গোল টমেটোর মতো লাগে। আর আমার মন চায়, যা চায় আমার চায়। তাতে আপনাদের কি শুনি? আমার কথা শুনে লিজা সত্যিকারেই রাগ করেছে এবং সোনিয়াকে বলল, এমনি তুমি কে শুনি? আর শুভ তুমি ও কি তুমি করে বলতেছো কেন? কারণ আমি তাকে ভালোবাসি। ঠিক বলেছি না? সোনিয়াকে চোখ মেরে হ্যাঁ বলতে বললাম। আমার কথা শুনে লিজা যেন আকাশ থেকে পড়লো এবং অঝোর ধারায় কান্না করতে শুরু করলো। আমি যেহেতু লিজার কান্না সহ্য করতে পারি না, তাই আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে সোজা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঠিক তখনই একটা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? আমি রিয়া। কেমন আছিস রাজ, ওরফে শুভ? আমি ভালো। তুই? তো নতুন বিয়া কবে করলি? একবারও তো বললি না। এতটাই পর বানাইয়া দিলি আমারে। আমি আবার বিয়া করলাম কবে? আজ শপিং মলে তোর সাথে কে ছিল? আচ্ছা, তুই এখন কই আসস? একটা কাজে। কালকে বাংলাদেশে আসছি, 2 দিন থেকে আবার চলে যাব। ও আচ্ছা, তো কালকে কি আমরা দেখা করতে পারি? কখন করবি বল? কাল সকালবেলা। আচ্ছা, তো গুড নাইট। কথা বলার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে আমি আর সোনিয়া মিলে রিয়ার সাথে দেখা করতে চলে গেলাম। আমাকে আর সোনিয়াকে দেখে রিয়া বলে উঠল, কি রে, বউকে নিয়ে দেখি খুব সুখে আছিস। বউটা আবার কে? আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে যদি না করস তাহলে এই মেয়েটা কে? এ হলো মিস সোনিয়া, আমার পিএ। আর আমরা ভাই বোনের মতন। কালকে যে লিজাকে অন্য কথা বলেছিলি। আমি তো বলছি আমি ওকে ভালোবাসি। তুই বল, বোনকে কি ভালোবাসা যায় না? ও, এইবার বুঝলাম। এরপর রিয়া সোনিয়াকে বলতে লাগলো, সরি, আসলে আমি বুঝতে পারিনি। কোনো সমস্যা নাই। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি? আমিও ভালো। এরপর রিয়া একটা ডায়েরি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা লিজার ডায়েরি। তো আমি কি করতে পারি? এটা তুই পরে পড়লে বুঝতে পারবি। আচ্ছা, আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম। এরপর সোজা অনেক মজা করলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। কালকের ফ্লাইটে আবার লন্ডন চলে যাব, তাই ব্যাগটা গুছিয়ে নিলাম। তখন হঠাৎ ডায়েরিটার কথা মনে পড়লো, তাই লিজার ডায়েরিটা পড়তে শুরু করলাম। আপনারা তো আগে ডায়েরিটাতে কি লেখা আছে তা পড়েছেন, তাই আর এখন আর লিখলাম না। ডায়েরিটা পড়ে তো আমার মাথায় হাত। আমি মনে হয় আকাশ থেকে পড়লাম এবং আমি আমাকে বলতে লাগলাম, লিজা আমাকে এত আগে থেকেই ভালোবাসে, একটিবার বললেও তো পারতো। আমি শুধু শুধু তাকে কষ্ট দিয়েছি। তখনই আম্মু আমার রুমে আসলো এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, কি বকর বকর করছিস? না কিছু না। তুমি কেন এসেছো? শুভ, কাল তো তোর জন্মদিন। কালকে থেকে যা এখানে, পরশু চলে যাস। আম্মু, কালকে তো আমি যাচ্ছি না। মানে? কালকে আমি তোমার জন্য বউ আনবো। বউ মানে? তুই কি আবার নতুন কারোর কথা বলছিস নাকি? না। কি এইটা? এইটা হচ্ছে লিজার ডায়েরি। আর সে আমাকে অনেক আগে থেকে ভালোবাসে। আর আমি কালকে তোমাদের সাথে লিজার দেখা করাবো। আর আব্বুকে বলবে আমার বিয়ের ব্যবস্থা করবার। তুই যা বলছিস তা কি সত্যি? সত্যি 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 3 সত্যি। তাহলে তো আমি অনেক খুশি। তো বিয়ের ব্যবস্থাটা করতে বলি। আম্মুর রুমে চলে গেল আর আমি ফেসবুকে ঢুকে পড়লাম। কারণ গল্প যখন লিখি তখন তো ফেসবুকে ঢুকতেই হবে। কিছুক্ষণ মোবাইল টিপার পর যখন ফেসবুক থেকে বের হয়ে যাব, তখনই আমার আইডি মানে রাইটার শুভ তে একটা মেসেজ আসলো। দেখি যে আইডিটা আমার পরিচিত। আমাদের প্রায় টুকটাক কথা হতো।
সে আমাকে বেশ কয়েকবার প্রপোজও করেছে, বাট আমি বারবার তাকে বুঝিয়েছি আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। দেখি তো আজ আবার আমাকে কি মেসেজ করেছে। প্লিজ আপনার ফোন নাম্বারটা দিন, খুব দরকার আছে। আমি রিপ্লাই দিলাম, কি দরকার? অনেক দরকার আছে। আগে দরকারটা বলেন, পরে দিতেছি। ফোনে বলা যাবে না। আচ্ছা আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে কল করতেছি। 0130। এই নাম্বারটা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ নাম্বারটা আর কারোরই না, নাম্বারটা হচ্ছে লিজার। আর লিজা আমাকে এতদিন ধরে আই লাভ ইউ বলে আসছে, আর আমি কখনো তা বুঝতেও পারলাম না। হায় রে আমার কপাল। যাই হোক, এখন দেখি কি দরকারে কল দিতে বলতেছে। আমি কল দিলাম আমার অন্য নাম্বার থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো নাই। কেন, কি হয়েছে? ভালোবাসার মানুষটা যে আজ আমাকে খুব কষ্ট দিয়েছে। মানেটা আপনার না জানলেও চলবে। তো কল দিছেন কেন? ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? সেটা না হয় অজানাই থাক। আমি কালকে সকালে সূর্য দেখতে পারবো না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার হাতে একটা ছুরি আছে, যেটা দিয়ে আমার হাতটা এখন কেটে ফেলবো। আর কাল সকালে সূর্য ওঠার আগে আমি শেষ। আর হ্যাঁ, আপনি আপনার বউকে নিয়ে ভালো থাকেন। এই বলে কলটা কেটে দিল, আমাকে আর কিছু বলতে দিল না। আর এইদিকে আমি কিছু ভেবে পাচ্ছি না, যদি লিজার কিছু হয়ে যায় তবে আমি কাকে নিয়ে বাঁচবো এইসব ভাবতেছি আর কান্না করতেছি। আমার মন খালি বলতেছে লিজার বুঝি কিছু হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:32। আমি আর কিছু না ভেবে লিজার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর কান্না করতেছি, নিজেকে আজ অনেক অপরাধী মনে হইতেছে। আর এইদিকে রাস্তাও যেন আজ শেষ হচ্ছেই না। পুরো 30 মিনিট পর লিজাদের বাসায় এসে পৌঁছালাম, মানে তখন ঘড়িতে দেখি 12:03। আমি কলিং বেল বাজাতে লাগলাম, তখনই রিয়া এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আরে তুই এত রাতে এখানে কি করস? লিজা কই? লিজা তো তার রুমে। আমি এক দৌড়ে তার রুমে এসে দেখি লাইট নিভানো, সে খাটের এক কোণায় বসে আছে। আমি লিজাকে কিছু বলতে যাব, তখনই ঘরের লাইটটা জ্বলে উঠলো। লিজা আর রিয়া একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো তাদের কথা শুনে পুরাই অবাক। তখনই লিজা আমার কাছে এসে বলতে লাগলো, শুভ জন্মদিন। তোমার মাথায় কি কোনো কমন সেন্স নেই? তুমি জানো কতটা টেনশনে ছিলাম? ওভাবে না বললে কি তুমি এখানে আসতে? না, কখনোই আসতে না। নাও এবার কেক কাটো, আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। আমি কাটবো না। কেন কাটবে না? তোমার ওপর থেকে রাগ এখনো কমেনি তাই। তো আমি কি কাজ করলে জনবের রাগটা কমবে? জানি না। বুঝেছি। তো তোমার কেক কাটার কোনো ইচ্ছা নেই, তাই তো? এই বলে আমি চলে আসতে যাব, তখনই লেজা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, যাও যাও, চলে যাও, আর কাল সকালে এসে আমার লাশটা দেখে যেও। এই কথাগুলো শোনার পর আমি আর আমাকে সামলাতে পারলাম না। আমি গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিলাম লিজার গালে। তোর মরার এত শখ কেন? মরতে চাস তুই, তাই না? তুই মরে গেলে আমি কি নিয়ে থাকবো? লিজার গালে থাপ্পড়টা খুব জোরেই লেগেছে, কারণ ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তখন সে কান্না মাখা গলায় বলল, তুমি যদি চলে যাও তবে বেঁচে থেকে কি লাভ? খুব ভালোবাসি যে তোমায়, প্লিজ আমাকে মাফ করে দিও। একটা শর্তে মাফ করতে পারি আমি। কি শর্ত? আমি তোমার সব শর্তে রাজি আছি। তোমার ওই গোলাপি ঠোঁটের মিষ্টি যদি আমাকে খাও তবে মাফ করতে পারি। যা দুষ্ট। তখনই রিয়া কাশি দিয়ে বলতে লাগলো, এইখানে কিন্তু আরেকজন লোক আছে। আমি তো রিয়ার কথা শুনে লজ্জায় পুরা লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি হয়ে গেলাম। তখন রিয়া আবার বলতে লাগলো, থাক বাবা, আর লজ্জা পেতে হবে না। এরপর লিজা গিয়ে আঙ্কেলকে ডেকে আনলো। এরপর সবাই মিলে কেক কাটলাম। খাওয়া শেষে আমি চলে আসতে যাব, তখনই লিজা বলে উঠলো, তুমি কি তোমার ওই রুমটাই ঘুমাও,
কালকে না হয় বাসায় যাবে? বাবা, লিজা ঠিক কথা বলেছে। এই সময় বাসায় যাওয়াটা ঠিক হবে না। তুমি বরং আজ রাতে এখানে থেকে যাও। আমি আর কোনো কথা না বলে এখানে থেমে গেলাম। এরপর রুমে গিয়ে দিলাম এক ঘুম। রাতে কেন জানি মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকিয়ে দেখি লিজা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি লিজাকে বলে উঠলাম, লিজা, তুমি এখানে এত রাতে কি করছো? কেউ দেখে ফেললে সমস্যা হবে তো। আমার স্বামীর কাছে আমি আসছি, তাতে কার কি? তুমি ঘুমাও তো, আমি আজ সারা রাত তোমাকে দেখবো। তা না হয় দেখবে, কিন্তু এখন ঘুমাও, বিয়ের পরে সারা রাত দেখতে পারবে। এইটা বলে লিজাকে এক টান দিয়ে আমার বুকের উপর শুয়ে দিলাম। সেও কিছু বলল না। সে হয়তো চেয়েছে আমি এমনটাই করি। সকাল 10টায় আমার ঘুম ভাঙলো। আমি দেখি লিজা আমার বুকের উপর শুয়ে আছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পুরো একটা কিউটের বাচ্চার মতো দেখা যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে তাকে দেখলাম এবং তার কপালে আমার ভালোবাসার পরশ রেখে দিলাম। তখনই মহারানী ঘুম থেকে উঠে গেল এবং আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার শুভ, বিয়ের আগে এসব কি দুষ্টু কোথাকার? যা হবে সব বিয়ের পরে হবে, এখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তোমার এই শাড়িটা যদি আমার উপর থেকে না সরাও তাহলে আমি কি করে উঠবো তুমি বলো? ও সরি 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 সরি, আমি এক্ষুনি সরছি। এত সরি আমি কই রাখবো? তোমার যেখানে খুশি সেইখানে রাখো, এখন ওঠো। তখনই রিয়া রুমে এসে বলল। আমাদের একসাথে দেখে সে কিছুটা কষ্ট পেয়েছে, তা আমি ঠিক বুঝতে পারছি। রিয়া কষ্ট করে মুখে হাসি এনে বলল, রে তোরা বিয়ের আগে এসব কি শুরু করছস? কেন, আমরা আবার কি করলাম? তোমরা তো কিছুই করার নাই, তোমরা তো ধোয়া তুলসী পাতা। চলো তাড়াতাড়ি নিচে চলো, আঙ্কেল তোমাদের জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখন আঙ্কেল আমাকে দেখে বলে উঠল, কি ব্যাপার, এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে? তখন থেকে তোমার জন্য বসে আছি, এসো এখানে এসে বসো। জি আঙ্কেল। আর আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। জি বাবা, বললো। আসলে আঙ্কেল, আমি চাইতেছি যদি খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো। এত তাড়াতাড়ি বিয়ে? আসলে আঙ্কেল, হয়েছে কি, লন্ডন আমার কিছু কাজ আছে, তো আমি চাইতেছি বিয়েটা সেরে একবার লন্ডনে চলে যেতে। ও আচ্ছা, তো কবে যাবে? খুবই তাড়াতাড়ি, 15 দিনের ভিতরে চলে যাব। ও আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের বাসায় যাবনি। ওকে আঙ্কেল। এরপর খাওয়া দাওয়া সেরে এবার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে সবাই আমাকে হাজারো প্রশ্ন করা শুরু করে দিল। কি রে বাবা, কাল রাতে এত তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলি? আর এতক্ষণ কই ছিলি তুই? তোর জন্য কি আমাদের চিন্তা হয় না? মা, বলছি। এরপর যা যা ঘটেছে সব কথা মাকে বললাম। মা এবং এটাও বললাম যে আজকে লিজারা আমাদের বাসায় আসবে এবং এসে আমাদের বিয়ের কথা বলবে। মা তো সব শুনে মহা খুশি এবং মা আমাকে বলল, তাহলে আমি আমার বৌমা পাচ্ছি, তাই তো? জি মা, পাচ্ছ। বিকেলের দিকে লিজারা আমাদের বাসায় আসলো। এরপর বিয়ের কথাবার্তা হলো। 7 দিন পরে আমাদের বিয়ে ঠিক হলো। দেখতে দেখতে 7 দিন কেটেও গেল। আজ আমাদের বিয়ে, কিন্তু আজ সারাদিন রিয়াকে একবারও দেখতে পেলাম না। রিয়াকে অনেকক্ষণ খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না। তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসলো। প্রথমে ভেবেছি মেসেজটা কোনো মোবাইল কোম্পানি থেকে এসেছে, কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। মেসেজটা রিয়া পাঠিয়েছে। আমি তাড়াতাড়ি করে মেসেজটা ওপেন করলাম এবং মেসেজটা পড়ার পর আমি পুরো হতবাক হয়ে গেলাম। রিয়া কি লিখছে এইসব? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? তখন লিজা এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল এবং সে পড়তে লাগলো। রাত, জানোস আজ না আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হাতে যাচ্ছে, যেটা আমি দেখতে পারবো না। তাই চলে যাচ্ছি, খুব দূরে চলে যাচ্ছি। ভালো থাকিস। আর একটি কথা মনে রাখবি, আমি তোকে ভালোবেসেছি আর আমি তোকে নীরবেই ভালোবেসে যাব। ইতি, তোর নীরব ভালোবাসা। এইটা পড়ার পর আমার এবং লিজার মনে হাজারো প্রশ্নের বাসা বাঁধতে লাগলো। আমি কিছুই ভেবে পাচ্ছি না রিয়া এখন কই যেতে পারে। আর এদিকে লিজাও কান্না করতেছে।
তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি সাথে সাথে মেহেদি মানে আমার বন্ধুকে কল করি। কলটা ধর তাড়াতাড়ি। কি রে জামাই বাবাজি, এখন কল দিলে কেন? আজ না তোর বিয়ে? দোস্ত, একটা বিপদ হয়ে গেছে। কি ব্যাপার আমাকে বল। তোকে সব পরে খুলে বলবো, এখন তুই আমার একটা সাহায্য কর। কি করতে পারি? তোর মোবাইল একটা নাম্বার SMS করে পাঠিয়ে দিচ্ছি, তুই এই নাম্বারটা ট্র্যাক করে বলতো কোথায় আছে। ওকে দে। তখনই আমি রিয়ার নাম্বারটা মেহেদিকে SMS করে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর মেহেদি আবার কল দিল এবং বলল, দোস্ত এই নাম্বারটার লোকেশন এয়ারপোর্টে দেখাচ্ছে। তুই শিওর তো? 100% গ্যারান্টি। ধন্যবাদ দোস্ত, পরে কথা হবে। এই বলে আমি কলটা কেটে দিলাম এবং আমি আর লিজা মিলে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমাদের মনে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রিয়া কি সত্যি আমাকে ভালোবাসে? যদি ভালোবেসে থাকে তাহলে আগে বলেনি কেন? তার সাথে তো আমি অনেকদিন ছিলাম। এসব চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে এয়ারপোর্টে চলে আসলাম। এসে সব জায়গায় রিয়াকে খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ লিজা বলে উঠল, দেখ তো শুভ, ওই মেয়েটা কি রিয়ার মতো দেখা যাচ্ছে না? আমি লিজার হাতের ইশারা দেখিয়ে তাকিয়ে মেয়েটার দিকে তাকালাম। লিজা, ওই তো রিয়া। আমি এত রিয়ার কাছে গেলাম এবং নিশ্চুপ হয়ে তার সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি রিয়া কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে এবং বিড়বিড় করে বলছে, আমি কান্না করতেছি কেন? আমার তো সুখের দিন, আমার জন্যই তো শুভ আর লিজার বিয়েটা হচ্ছে। তখন আমি বলে উঠলাম, তা তো ঠিক আছে, কিন্তু তুই চলে গেলে আমি কেমনে থাকবো? আমার বিয়েতে যদি আমার বেস্টু না থাকে তাহলে কি আমি বিয়ে করে মজা পাবো? রিয়া তো আমাকে দেখে পুরাই অবাক। সে হয়তো আমাকে এখন এখানে দেখবে তার আশাও করেনি। তখনই লিজা রিয়ার সামনে এসে বলতে লাগলো, তুই কই যাইতেছিস? আমি শুনি। তোরা এখন এখানে কি করস? তোদের তো এখন বিয়ে বাড়িতে থাকার কথা। তোর জন্য আর বিয়ে হলো আমাদের, মনে হয় আজকে আর হবে না। লিজা, তুমি এখন একটু চুপ থাকো। আর রিয়া, তোর সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে। তুই কি বলবি আমি তো জানি। তো আমার সব প্রশ্নের উত্তর দে। এখন? এক্ষুনি বলবে। আচ্ছা বল, কি বলবো তোকে? তুই কবে থেকে আমাকে ভালোবাসছস? সত্যি বলতে কি, যখন তোকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজে, তখনই তোকে ভালোবেসে ফেলেছি। কি? তুই কি সত্যি বলতেছস? জি, যা বলতেছি সত্যি বলতেছি। তোকে আমি সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু তুই অনেক বড় লোক ঘরের ছেলে, তাই তোকে কিছুই বলিনি। ধীরে ধীরে তোর সাথে বন্ধুত্ব বাড়তে থাকে, আর তোকে হারানোর ভয়টা আমার বাড়তে থাকে। আমি ভেবেছিলাম যদি তোকে বলি আমি তোকে ভালোবাসি, তুই যদি আমার থেকে দূরে সরে যাস, আমাদের বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, তাই তোকে আর বলিনি। ও আচ্ছা, পরে কি হলো? আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর যেদিন রেজাল্ট দিয়েছিল, ওই দিন তোকে আমি সবকিছু খুলে বলতে চেয়েছিলাম, বাট তোর সাথে আর আমার দেখা হয়নি। আমি তো রেজাল্ট দেওয়ার আগের দিনই ছেড়ে চলে এসেছিলাম বাংলাদেশ। জি, তাই জন্য তোকে কিছু বলতে পারিনি। আমি লন্ডনে তোকে অনেক খুঁজেছি, তোদের বাসায় গিয়েছিলাম, তখন তোর আপু বলে তুই নাকি বাংলাদেশে চলে গেছিস। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশে যাব। যেই ভাবা সেই কাজ, আমিও চলে আসলাম বাংলাদেশে। আর বাংলাদেশ এয়ারপোর্টে এসে যখন আমি তোকে দেখলাম, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না তোর সাথে আমার এইভাবে দেখা হবে। আর এরপরে কাহিনী তো তুই জানোস। তো এবার বল, তুই কি চাস? তোদের সুখ, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। তাহলে এখন বাড়িতে চল। আমি যাব না। তোর কোনো কথাই শুনতে চাই না, তুই বাড়িতে চল। রিয়া কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, রিয়া দেখো, তোকে আমি সব সময় আমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে আসছি, আর আমি চাই তোর সাথে আমার বন্ধুত্ব আজীবন থাকুক। এটা কি তুই চাস না? আমি তো এটাই চাই। তো তুই আমায় একটা কথা রাখবি? কি বল? তো এখন তুই বাড়িতে চল, আঙ্কেল তোর জন্য অপেক্ষা করছে এবং চিন্তা করছে। আচ্ছা চল। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি আর রিয়া যতক্ষণ কথা বলছি, লিজা আমাদের মাঝে কোনো কথা বলেনি। থাক, আমার তো কোনো কিছু আসে যায় না। এরপর আমি লিজা আর রিয়া
বাড়িতে চলে গেলাম। সবাই আমাদের দেখে খুব খুশি, বিশেষ করে রিয়াকে দেখে। এরপর আমার আর লিজার বিয়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো। অতঃপর আমার আর লিজার ভালোবাসা সফল হলো একজনের ভালোবাসার ত্যাগের বিনিময়ে। লিজা বাসর ঘরে আমার জন্য অপেক্ষা করছে। আমিও গেলাম ভিতরে। আমার মনে কিছু প্রশ্ন জেগে আছে তা জিজ্ঞেস করার জন্য। আমি ভিতরে যেতেই লিজা আমাকে সালাম দিয়ে উঠল এবং বলল, এতক্ষণ লাগে কেন ঘরে আসতে? কেন, আমাকে কি খুব মিস করতেছিলে? শখ কত, আমি কেন তোমাকে মিস করব? আচ্ছা, তাহলে আমি চলে যাই? না না, এখানে থাকো। আচ্ছা লিজা, আমার কিছু প্রশ্নের উত্তর দিবে? বলো, কি বলবে? আচ্ছা, তুমি আমাকে আগে বলনি কেন আমাকে যে তুমি এতটা ভালোবাসো? আমি চেয়েছিলাম তুমি আমাকে বলবি, কিন্তু তুমি কখনোই আমাকে বলনি। আমি জানতাম না তো। আর তুমি আমার সাথে যে ব্যবহার করতে, আমি তো ভাবতাম তুমি আমাকে সহ্য করতে পারো না। তোমাকে কিছু বলিনি। হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে নিই আমরা। এরপর আমি আর লিজা নামাজ পড়ে নিলাম। অতঃপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভীরে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সমাপ্ত। সবশেষে আমাদের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে আমার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।